ঠিক। আচ্ছা, ভৌত বিজ্ঞানে কোন কোন কোশ্চেন আছে আমাকে বলবা, আমি এই কোশ্চেনটা বার করে নিই। দেখছি। এই তো আচ্ছা, দিয়ে দি। কি পড়াশোনা করেছো বাড়ির লোকে তো জানার দরকার। রাত রাত জেগেছো নাকি? যাবনি। এই তো বিপ্লবের একটা খাতা পাওয়া গেছে, হাফ। বিউটি হাফ, আবার বিউটি শূন্য, প্রিয়াঙ্কা শূন্য, সঞ্চারী 1, শ্রাবণী 2। আচ্ছা এগুলো দিয়ে দাও তো পেছনে, পেছনে দিও, পেছনে দিও, তোমার খাতা নেই। শ্রাবণী 2, এনো। স্নেহা 1, স্নিগ্ধা টাইটেল লেখনি 1, নন্দিতা 2। পেছনে দাও। রিয়া এনো, পরিতা এনো, রিয়া পরিতা 2, তৃষা এলো না, কঙ্কনা 1, বিট্টু 0, দেব বিশ্বাস 0, ইয়াসিম 0, আদিত্য 1, দেবনাথ 1, ঋতম গড়াই 1, সবার 1। ওই কুফার ঘোষ চক্রিতে সবার সেম। আচ্ছা দীপ চৌধুরী 1, বিপ্লব ছাত্রা 0, ঘোষ 0, পায়েল ঘোষ তো আসেনি। আচ্ছা ক্লাস 10 এর এটা, ঠিক আছে। আচ্ছা কার্যক্ষমতা শক্তি আমাদের কটা, একটা ক্লাস শেষ হয়ে গেছে না, ছোট্ট একটা চ্যাপ্টার। আচ্ছা বলো কার্যক্ষমতা শক্তির কোন কোন কোশ্চেনের সমস্যা আছে, কোশ্চেন নাম্বার বলো, এই তো বলো। 12 কি পাওনি মানে কোশ্চেন? এখনই তো দিলাম, তার মানে আসুনি। হ্যাঁ 12, 13, 14, হ্যাঁ 7ই ধরলাম। 24, 27, 19, 27, 29, 30, হ্যাঁ তারপরে 34, 40, দাঁড়াও 40। আচ্ছা তোমাদের গ্রুপে তোমার এই তোমাদের জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান নতুন বই পিডিএফ দেওয়া আছে? ঠিক আছে বলবা বলবা। 40 তারপরে, হ্যাঁ বলো দেব বলো। 4 কৃত 12, 13, 14, 19, 20 বা 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট তুমি পাওনি? আচ্ছা হ্যাঁ বলো বলো। 21, হ্যাঁ 28, আচ্ছা আচ্ছা 48, আচ্ছা তুমি বলো। 12, হ্যাঁ 21। এই তোমাদের কোশ্চেন বলা হয়ে গেছে, চুপ করে বসতে পারো না, অভ্যাস করো একটু, ভালো অভ্যাসগুলো শেখো, বড় হচ্ছে তো ভালো অভ্যাস শেখো। বলো পরিতা। 40 পরে 43, 43। রিয়ার কোনো সমস্যা বলো শুনি, তোমার সব বলে।
39, 39, হ্যাঁ। 43, হ্যাঁ। 48, কঙ্কনা হয়ে গেছে, এর মধ্যে হয়ে গেছে, বাহ। তাহলে 4 নাম্বার কোশ্চেনের উত্তর। আচ্ছা, রিতম আমাকে বইটা দিয়ে দিয়েছিল তাই না? তাহলে ওদের ওখানে আছে, ঠিক আছে। পেজ নাম্বার 131। কৃতকার্যের গাণিতিক রূপটি লেখো। আচ্ছা, কৃতকার্যের গাণিতিক রূপ W=FD কে পারেনি? F1 × D। দেখি কঙ্কনা, দেখি W=FD। ধরো ধরো ধরো, F1। আমি বলছি, দেখো, এই শোনো, দেখো, এটা ওই কাঠের বাক্স আছে না, কাঠের বাক্সের ছবির উপরে দেখো লেখা আছে W=FD, পেয়েছো? পুরোটা বলতে না, এই তো গাণিতিক রূপ, হ্যাঁ একদম। এই গাণিতিক রূপ W=FD যেটা লেখা আছে এখানে, W কি জিনিস, F কি জিনিস, D কি জিনিস, সবকটা কিন্তু বলতে হবে। বলো তো F কি জিনিস? হ্যাঁ, ফোর্স, বল, হ্যাঁ, ঠিক, ঠিক আছে। বাংলায় F মানে বল। তুমি ইংরেজিতে মনে রাখো, কারণ এগুলো পরবর্তীতে তোমাদের সায়েন্সের সাবজেক্ট যা কিছু থাকবে সবই ইংলিশেই হবে, কারণ বেশিরভাগ সায়েন্টিস্ট বিদেশি, ইন্ডিয়ান সায়েন্টিস্ট কম আছে। ওটা F1D মানে, ধর আমি বলছি রিয়া, ধরো দুটো ঘটনার কথা বলা হচ্ছে, তাহলে প্রথম ঘটনায় আমি F1 বল প্রয়োগ করলাম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি বলকে কি দিয়ে প্রকাশ করলাম? F1 দিয়ে, ওই জন্য F1। এখন যদি দ্বিতীয় ঘটনাকে F2 দিয়ে প্রকাশ করি তাহলে কি বলবো? F2D। বুঝতে পারলাম? তাহলে উত্তর কি হচ্ছে? W=FD। F1 দেবা না। আচ্ছা, 4 হয়ে গেল। 7এর কোশ্চেনটা, কার্যহীন বল, পেজ নাম্বার 131 এ আছে। কার্যহীন বলে দুটো উদাহরণ পরে বেঁচে থাকবে। কোনটা? উদাহরণ বড় বড় আছে, আমি ছোট করে লিখে দিচ্ছি, এক লাইনে লিখে দিচ্ছি। হ্যাঁ বলো, বলো। আমি একটা বলছি, একটি বস্তুকে অনুভূমিক তলে ঠেলে নিয়ে গেলে বস্তুটির ভরকেন্দ্রের সরণ ওজন বলের লম্ব দিকে হয়। ওরে বাবা, ওজন বলটি কার্যহীন বল রূপে ক্রিয়া করে। হ্যাঁ, তো এটা তো কার্যহীন বল কাকে বলা হয়ে গেল? উদাহরণ কোথায় হলো? বলতে হবে যে একটা ব্যক্তি সুটকেস, কোনটা, ওই বইটাই আছে, এত বড় উদাহরণ, রে বাবা। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা যে উদাহরণগুলো তোমাদের 1 মার্কে আসবে, তাহলে ব্যাখ্যা করেই লিখবে। এই ঠিক আছে, ঠিক আছে। যদি উদাহরণের জন্য 1 দেয় তাহলে অতটা লিখবা, আর যদি 1 না দেয়, ফ্রিতে লিখতে বলে, তাহলে কি লিখবা? তাহলে কি লিখতে হবে? যে এক ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, এক ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে। এক্ষেত্রে বলতে দেখো লেখা আছে, সুটকেসের উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় বল এবং সুটকেসের গতির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কৃতকার্যের পরিমাণ 0। আচ্ছা, তোমরা উদাহরণ হিসেবে একটাই মুখস্থ রাখো তো, তাহলেই হবে। উদাহরণ একটা মুখস্থ রাখো, সুটকেসেরটা। আরেকটা কি হবে? সূর্য। আচ্ছা, পৃথিবী ও সূর্যের মধ্যে ক্রিয়াশীল বলটা আমি আগের দিন বলে দেইনি। এ দেখো, আমাদের সূর্যমামা মাঝখানে থাকে, আর তার চারিপাশে একটা ডিম্বাকার রাস্তা আছে, সেই রাস্তার মাঝখানে পৃথিবী ঘুরপাক খায়, তাই তো? সূর্য পৃথিবীকে এইদিকে টানছে, পৃথিবী চাইছে যে আমি এই রেখা বরাবর, স্পর্শক বরাবর বেরিয়ে যাও। স্পর্শক তোমরা জানো না, মানে হচ্ছে এটা ধরো বৃত্ত আছে, বৃত্ত, তাই বৃত্তের কোনো বিন্দুকে স্পর্শ করে আর বৃত্তের কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রিতে কোনো একটা পার্টিকেল মানে কণা বেরিয়ে চলে এলো, তাহলে এই যে রেখাটা, একে কি বলবো আমরা? স্পর্শক। মানে দেখবে যে ওই ছোটবেলায় ওই অনেকে ওই সুতোর উপরে পাথর দিয়ে ঘোরাতো, যেমন পাথর ছিঁড়ে বেরিয়ে যেত, সেটা হচ্ছে এই ঘটনা। মনে করো পাথরটা ঘুরছে, ঘুরতে 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 এই বিন্দুতে যে এসে ছিঁড়ে বেরিয়ে যায়, তখন এই স্পর্শক বরাবর বেরিয়ে আসে। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাই এক্ষেত্রে দেখো, পৃথিবীকে সূর্য কি বলে টানছে? মহাকর্ষ বলে টানছে। পৃথিবী যেহেতু ঘুরপাক খাচ্ছে, সেহেতু এই মহাকর্ষ বলের বিপরীতে পৃথিবীর ওই ঘুরপাকের জন্য ক্রিয়াশীল বল কাজ করছে।
তাই তো? কিন্তু পৃথিবীর সরণ ঘটছে কোন দিকে? সোজা, স্পর্শক বরাবর। তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তাহলে ক্রিয়াশীল বলের সঙ্গে গতি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে কি বলা হবে? কার্যহীন বল। বুঝতে পারলাম? ক্লাস 10-এ উঠে এটা পড়বা যে ট্যান কস এই কিছু মান থাকবে, ওগুলোর জন্য পড়বা। কেন? সুটকেসটা চেষ্টা করে এক লাইনে মুখস্থ রাখো। আচ্ছা বইতে কি আছে দেখে দিন। সুটকেসের ওজন লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল। সুটকেসের, হ্যাঁ সুটকেসেরটা পুরোটাই পড়বা, সুটকেসেরটা পুরোটাই পড়বা। আচ্ছা এখানে আমি একটুখানি বলে দিই, দাগিয়ে নিতে পারো। 1 নাম্বার কোশ্চেনে দেখো লেখা আছে, মনে করো এক ব্যক্তি সুটকেস হাতে অনুভূমিক পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। তাহলে এই পুরো লাইনটাকে আমরা এক কথায় কি বলবো? সুটকেস নিয়ে হাঁটার সময়। সুটকেস নিয়ে হাঁটার সময়। তোমরা যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। 1 নাম্বার পয়েন্টের প্রথম লাইনটা কি লিখবে? সুটকেস নিয়ে হাঁটার সময়। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, অত কিছু আমরা লিখবো না। তোমরা কি খুঁজে পেয়ে বই আনোনি? ভৌতবিজ্ঞান আনোনি? বললাম যে সুটকেস নিয়ে হাঁটার সময়। হয়েছে? আচ্ছা কমা দাও। সুটকেসের ওজন, সুটকেসের ওজন উল্লম্ব ভাবে নিচের দিকে। কি বললাম? সুটকেসের ওজন উল্লম্বভাবে নিচের দিকে এবং তার সরণ, দন্তেশ্বর র মূর্ধন্য ন, তার সরণ ওজনের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল হয়। সমকোণে ক্রিয়াশীল হয়, দন্তেশ্বর ম কয়কার মূর্ধন্য একার। হয়েছে? হয়ে গেছে। এটি একটা উদাহরণ হয়ে গেল, এইটুকুনি, আর কিছু না। আচ্ছা হ্যাঁ, এখানে এটা তো ইনকমপ্লিট হয়ে, একটা কথা লিখে নাও। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অভিকর্ষ কোনো কার্য করে না। অভিকর্ষ কোনো কার্য করে না। লাস্টে এই কথাটা, এই যেটা লেখা ছিল লাস্টে অ্যাড করে নাও। এক্ষেত্রে অভিকর্ষ কোনো কার্য করে না। হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা ধরো আমি টুলের বা আমরা যে সবাই যে একটা জায়গায় বসে আছি, তাহলে অভিকর্ষ আমাদেরকে টানছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিকর্ষ টানার জন্য কোনো কার্য হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে না? না না না, সান টানের জন্য না, আমাদের তো স্মরণই ঘটছে না। অভিকর্ষ যতই টানুক, স্মরণ ঘটলে তারপরে তো কাজ হবে, তাই না? ঠিক। আচ্ছা এরপরে যে 12, 13, 14, 1 গ্রাম সেন্টিমিটার কাকে বলে? এর গাণিতিক রূপটি লেখো। ইমা এ কি কথা? আচ্ছা 1 গ্রাম সেন্টিমিটার মানে কি? এটা লিখেই দিয়েছি, 1 গ্রাম সেন্টিমিটার। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীতে 1 সেন্টিমিটার তুলতে যে পরিমাণ কৃতকার্য হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে, বইতে আছে তো। ওর হ্যাঁ, ওই যে গাণিতিক রূপ মানে হচ্ছে 1 জি সেন্টিমিটার, এটাই গাণিতিক রূপ। আচ্ছা কঙ্কনা দাও। হ্যাঁ পুরনো বইতে এটা দেওয়া নেই, তাহলে যাদের পুরনো বই আছে তারা লিখে নাও। আচ্ছা তোমরা এই কঙ্কনা, তোমরা হচ্ছে হয় খাতাতে লেখো অথবা এর পেছনে কি জায়গা আছে? একটুখানি জায়গা আছে, ওখানে যদি ধরে তাহলে লিখে নাও। লেখো
তাহলে প্রথমে আমি কোশ্চেন নাম্বার হচ্ছে গ্রাম সেন্টিমিটার, মানে হচ্ছে 12 নম্বর প্রশ্ন। লেখো লেখো যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, তোমার পুরনো বই না নতুন বই? ঠিক আছে। অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষের বিপরীতে 1 সেন্টিমিটার তুলতে যে কার্য সম্পাদন করা হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলা হয়। তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলা হয়। হয়ে গেছে? আচ্ছা, দাড়ি দিয়ে লেখো, দাড়ি দিয়ে জাস্ট ব্র্যাকেটে এটা লিখে রাখো, গাণিতিক রূপ মানে কি লিখবে? গ্রাম ডট সেন্টিমিটার। এটা হচ্ছে গাণিতিক রূপ। এটা মানে 1 গ্রাম সেমি পার সেকেন্ড হবে না? 1 গ্রাম পার সেকেন্ড মানে তো সেটা তো শক্তিতে চলে গেলাম, আমরা তো এখনো কার্য পড়ছি। ঠিক, 1 গ্রাম সেন্টিমিটার, এই যে গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার। হয়ে গেছে? আচ্ছা, এই যেটা লিখলাম পুরো একই হয়, পুরো সেম, শুধু গ্রামের জায়গায় আমরা কি লিখবো? কেজি। এটা এটাই দেবে। আর সেন্টিমিটারের জায়গায় শুধু লিখবো মিটার। যা লেখা আছে পুরো সেম লেখা হবে, লিখে নাও, আমি বলে দিচ্ছি। অঙ্কনা ধরবে ওখানে? আর এটা হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে কার্য করা হয় তাকে এক কেজি মিটার বলা হয়। পাশে লিখে রাখবো কি? কেজি মিটার। ওই কেজি মিটার। কোথায় গিয়ে আটকে গেলে বলো? লিখেছো পুরোটা? তুমি লিখতে পেরেছো? ঠিক আছে তো? আচ্ছা, চুমকির পুরনো বই না নতুন বই? তাই তো লিখতে হয়নি, তাই না? বলছি কাজের মাত্রা কি হবে? L2 T - 2। কার্যের মাত্রা, কার্য মানে ডাব্লিউ, তাই তো? কার্য মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাই তো? এস মানে, ও আচ্ছা, তোমাদের স্মরণকে কি দিয়ে প্রকাশ করেছি গো? স্মরণ লেন্থ ডি, ডি এফ ডি। ডিসটেন্স ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি, ডিস্টেন্স। স্মরণ মানে এ, হ্যাঁ এ এস হয় অনেক যা কিছুতে, এ মানে ত্বরণ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ ডি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি। ব্যাপারটা শুধু একটা জিনিস তোমরা মাথায় রাখবা, শোনো, গাণিতিক রূপ মনে রাখবা। আর যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে তোমাদের মনে রাখতে হবে ওই এসআইতে যে 7টা রাশির কথার একক ছিল না, সেই রাশিগুলোতে এগুলোকে নিয়ে যেতে হবে, তাহলেই হয়ে যাবে মোটামুটি। যেমন দেখো, যেমন ডাব্লু তো ডাব্লু থাক, এফ ইকুয়াল টু এম এ ছোটবেলায় পড়েছিলাম, এফ ইকুয়াল টু এম এ। আর ডি মানে তো ডিস্টেন্স। আচ্ছা, এবার এম মানে কি? এম মানে মাস, মানে ভর, তাই তো? ভর, ভরের একক তাহলে কি হবে? ভরের ওই যে মাত্রা এম,
হয়ে গেল। আচ্ছা দেখো জিনিস তিনটেই আছে, এম এল টি, এম এল টি, এই তিনটেতেই যত রাজ্যের মাত্রা কিন্তু শেষ হয়ে যায়, আর তো কিছু নেই, তাই না? তাহলে ভরের মাত্রা এম চলে এলাম। এবার অ্যাক্সিলারেশন এ, ত্বরণ। এবার ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে, বলো, ত্বরণ মানে ছিল মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে, ত্বরণের একক মিটার পার সেকেন্ড। তার মানে কি লেন্থ বাই সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লেন্থ পার টাইমের স্কোয়ার, কার স্কোয়ার? টাইমের স্কোয়ার। ডট ডি মানে কি? লেন্থই হলো, ডি মানে লেন্থই হলো, লেন্থ। তাহলে কটা লেন্থ পেলাম? তাহলে এল স্কোয়ার। আচ্ছা বাই টি স্কোয়ার, তাহলে আচ্ছা এম এল টি, আমরা এম এল টি লিখি, এম এল টি, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু আর এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। বোঝা গেল? ওই তো ঠিকই আছে। এবার এইটুকুনি বোঝার জন্য একটুখানি মুখস্থ বিদ্যা থাকা উচিত। আমার মুখস্থ হয়ে গেছে দুদিনে, তোমাদেরও কষ্ট করে করতে হবে। দাদা হুম, বাহ কি সুন্দর কথা বলে। আচ্ছা তাহলে 15 লাইনটা একটু পড়লে ভালো হয়। আচ্ছা, 100 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তু বলের অভিমুখে 6 মিটার, ও সরলে না, সরণ ঘটলে, খরচ নেই। সরল নেই, অভিমুখে 6 মিটার সরণ ঘটলে, আর এই অঙ্কটা বোধহয় বইতে আছে না? স্মরণে হবে, শুধু স্মরণ করলে হবে। আচ্ছা সরলে হবে, আর ওই তো সরলে, ওই সরলে 6 মিটার সরলে কৃতকার্য কত? এটার উত্তর হয় 6 গুণ 10 টু দি পাওয়ার 4 8 বেটা ইয়েস 6 গুণ 10 টু দি পাওয়ার 4 8। যা আছে বইতে তাই, হ্যাঁ ওটা। এটা কি অঙ্ক করে দেখা যাবে না, শুধু এটা লিখে দিলে এই সাবাস করে দেখাতে হবে না করতে গেলে হবে। না? করতে হবে লাস্টের লাইনটা, মাথা কি করতে হবে না? এটা একবার কিন্তু উত্তর মুখস্থ করে। ও উত্তর মুখস্থ করে রেখেছে, করতে হবে এটা। থিওরি আগে সামলাও, অঙ্কে তো আসবো। আজ এবার চলেছে 19। একটা বলবো এখন স্মরণের সংখ্যা। আরে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। ও পেরেছে। আচ্ছা 19 আর কারোর সমস্যা আছে? 16টা একবার তাহলে কোন উত্তর দিতে পারি। হুম 90 জুল কোনটা? এই কলমটা 19 এর কোশ্চেনে কারোর সমস্যা আছে কিনা বলো? আরে না, খুব ভালো। আচ্ছা তাহলে 20টাই কার সমস্যা? দুটো লেভেল ছিল 746 ওয়াট হয়ে গেছে। লিখে নিয়েছো? আচ্ছা 20টা তোমারও ছিল তো? না 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 কই আমার ছিল না। 20টা ছিল না তো? আচ্ছা 20-র পরে 21 ইঞ্জিন তথা বৈদ্যুতিক মোটর। ওয়াট ওয়াট বাহ। 26 ক্ষমতা ও বেগের মধ্যে, হ্যাঁ the p is equal to fb দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেয়েছে পেয়েছে পেয়েছে। 26 ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কি? p is equal to P is equal to fb FV। f টা ক্যাপিটাল আর v টা স্মল লেটার হবে। হ্যাঁ F মানে বল, V মানে ভেলোসিটি, বেগ। এই পেয়েছো 26-এরটা? P is equal to FV, পাওনি? পেয়েছো? তুমি খুঁজেছো আবার? বাহ, শুনেও ভালো লাগলো, ভালো লাগলো সত্যি বলছি, তুমি খুঁজেছো। কোনটা হবে সাবজেক্টটা? ও আচ্ছা, পেজ নাম্বার 133-এ আছে। দেখো তোমাদের বইতে, নতুন বই, নতুন বইতে দেখো লেখা আছে যে ক্ষমতা ও বেগের সম্পর্ক, লাল কালি দিয়ে বড় বড় করে লেখা আছে। দাদা এটা হটস্পট হবে না ওয়াট? হ্যাঁ দাদা আগে 26-এটা মিটিয়ে নি। তাহলে পেয়েছো না ক্ষমতা ও বেগের সম্পর্ক? এইখানে পি আছে আর বেগ মানে ভি, তাহলে পি অনেক কিছু ক্যালকুলেশন করে পাওয়া গেল, পি সমান সমান এফ ভি। পি ইকুয়াল টু এফ ভি, পাশে লিখে নাও না, পি সমান সমান এফ ভি। কিছু বলবা? বলো। এটা কি ওয়াট হবে না হটস্পট হবে? আচ্ছা এতক্ষণে ঝামেলা মিটে গিয়ে আবার ঝামেলা শুরু হয়ে গেল দেখছি। ইঞ্জিন তথা বৈদ্যুতিক মোটর প্রভৃতির ক্ষমতাকে কোন এককে প্রকাশ করা হয়? কোথায় আছে? ডবল ডি পাওয়ার হর্স পাওয়ার। আচ্ছা হ্যাঁ দেখো ওয়াট আর হর্স পাওয়ারের মধ্যে পার্থক্য কিছু নেই। এবার যেমন যেমন তোমাদের মোটর আছে বাড়িতে? নেই।
আছে না? তা আমরা বাজারে গিয়ে ওয়াটের মোটর বলি না, বলি কত ঘোড়ার? কি বলে হাফ ঘোড়া, দেড় ঘোড়া, পৌনে ঘোড়া, মানে হর্স পাওয়ার। বিলগুলো ওঠে, মানে যে বিলগুলো ওঠে সেখানে তো ওয়াট বলা হয়। সেগুলো বিওটি ইউনিটে ওঠে। ও- ওটা হ্যাঁ, বলা হয় না যে ওয়াট ওয়াট একদম বেসিক একক। ওয়াট ইউজ করা হয় কোথায় বলো তো? ওই চার্জারে না, এই যে দেখো বাজারে যে বাল্ব আছে টিউব, বলবে যে 40 ওয়াটের টিউব, বলে না? আর আগেকার দিনে ওই হলুদ কালারের র্যাকেট কালার বাল্ব ছিল, 200 200 200 কি 200 ওয়াটের, 100 200 250 400 1000 1 লাখ হয়, বড় বিষয় না। হ্যাঁ থাকলে লেখো না, অসুবিধা নেই। কাটবে না তো তুমি? কাটবো কেন, তুমি লেখো, অসুবিধা নেই কিছু। কিন্তু মনে রাখো, যদি কথায় লেখা থাকে সাধারণত, তাহলে কিন্তু হর্স পাওয়ার লিখতে হবে। লেখা নেই তো? ঠিক আছে। আছে তো বলেছে। আচ্ছা এরপরে চলে আসি। আচ্ছা এরপরে কোনটা বলো? 27। ক্ষমতার মাতৃ একক লেখো। তাহলে বলো ক্ষমতার ml মে- 2 t minus 3। আচ্ছা আমি এটা মিল বলে দিচ্ছি, দেখো মিল হচ্ছে যে আমরা জানি যে কার্যের একককে যদি আমরা সেকেন্ড দিয়ে ভাগ করে দিই তাহলে শক্তি পেয়ে যাই। এখন সেকেন্ড তো টাইম, তার মানে আমরা টি দিয়ে ভাগ করলাম, তাহলে টি দিয়ে ভাগ মানে টি টু দি পাওয়ার -1, টি দিয়ে ভাগ মানে কি টি টু দি পাওয়ার -1, তার মানে কি টি এর মাথায় একটা -1 বাড়বে, তাহলে টি টু দি -3। এটা হচ্ছে শক্তির একক হবে। এম, আচ্ছা ক্ষমতার একক ঠিক, পাওয়ার। আচ্ছা পাওয়ার মানে শক্তিও বলে তো, ওই তো। আচ্ছা নেক্সট, হ্যাঁ এটা করলাম হচ্ছে 27। আচ্ছা তুই কোথায় ওয়াট পেয়েছো আমাকে একটু দেখিও, হ্যাঁ হ্যাঁ দাও। একদম টপে এটা বলে লেখা আছে সবার উপরে। ও আচ্ছা, ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার ভুল কোথায় আছে, দিয়ে দাও ওকে, দিয়ে দাও। আচ্ছা ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি বলতো, জিনিসপত্র দুটো ভাবে ব্যবহৃত হয়, একটা ল্যাবে ব্যবহার করা হয়, ল্যাবে যখন ব্যবহার হয় তখন আমরা পুরো সাইন্টিফিক ভাবে সবগুলো আলোচনা করব, কিন্তু সেম জিনিস যখন আমরা বাজার থেকে কিনবো, কিন্তু বাজারের মানুষ কি কথা বলছে সেটা আমাকে আলোচনা করতে হবে। বাজারে গিয়ে কি ওয়াট দিয়ে মোটর কেনে না, সবাই ঘোড়া দিয়ে কেনে। হর্স পাওয়ার, হ্যাঁ কোনটাই কাটা যায় না, মানে একক তো এককই হয়। তুমি ভয় দেখো না, তোমার যেটা ভালো লাগে লেখো, সব ঠিক। আচ্ছা এরপরে 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 কারণ কি ক্ষমতাকে তো একটু বড় মানে অনেকটা পরিমাণ ওয়াটকে তো আমরা একত্রে হর্স পাওয়ার বলছি, তাই না? তাহলে আবার কি। আচ্ছা এরপরে 28। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় এককগুলি কি কি? কে পায়নি এটা 28? এক গ্রাম সেকেন্ড পার সেকেন্ড, একটা 1 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ ওটাই তো হবে। কে পায়নি একটু বলো, এই দুটো কাকে বলে? কাকে বলে তোমাদের বইতে নেই? ওল্ড মডেল ব্যাক। ও লিখেন না, না না নতুন বইতে আছে, পুরনো বইতে? তোমার পুরনো নতুন রিয়া, তাহলে তোমারটাই থাকবে। আচ্ছা যাদের বইতে নেই লিখে নাও 28 নাম্বার কোশ্চেনের উত্তর। তুমি তো উত্তেজিত কেন? আমি তো পাইনি বলে না। আচ্ছা পাওনি বলে উত্তেজিত, খুব ভালো, লিখে নাও। 1 গ্রাম ভরের, আগেরটার মতো পুরো সেম হবে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, যাদের পুরনো বই তারা উত্তরটা লিখে নেবে 28 নাম্বার কোশ্চেনের উত্তর, ঠিক আছে। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে 1 সেন্টিমিটার তুলতে, সেন্টিমিটারকে সিএম দিয়ে লেখো, 1 সেন্টিমিটার তুলতে যে ক্ষমতার প্রয়োজন,
যে ক্ষমতার প্রয়োজন তা হলো 1 g.cm পার সেকেন্ড। এই যে g.cm তো লেখাই আছে পার সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, এইটার পাশে না সিজিএস লিখে রাখো। হ্যাঁ বলো, কোথায় গো প্রশ্ন? এই ব্র্যাকেটে সিজিএস লিখে রাখো, মানে গ্রাম সেন্টিমিটার তো সিজিএস এর একক, তাই সব মিটার আর কিলোগ্রামে হবে, সেম জিনিস হবে। লিখে নাও, তোমার লিখতে হবে না, লেখো। আচ্ছা, এর এর সেকেন্ড পার্ট এসআই পদ্ধতিতে, হ্যাঁ তা লিখবো যে 1 কেজি ভরের, 1 কেজি, ওই সেম কোশ্চেনেরই দুটো প্রশ্ন ছিল। 1 কেজি ভরের কোন বস্তুকে, 1 কেজি ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ড সময়ে 1 মিটার তুলতে, মিটার মানে এম দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে, 1 মিটার তুলতে যে ক্ষমতার প্রয়োজন, ওই দেব লিখছিলে একটু আগে, কি হলো? প্রয়োজন তা হলো 1 কেজি, এটা লিখবা, 1 কেজি মিটার পার সেকেন্ড। হয়ে গেছে। পাশে লিখে রাখো এসআই, পাশে লিখে রাখো এসআই। আচ্ছা, এরপরে হচ্ছে 29, ওই তো 1 গ্রাম সেন্টিমিটার কাকে বলে, 1 কেজি মিটার পার সেকেন্ড বলে দিলাম এখনই, তাই না, সেম জিনিস। আচ্ছা, এরপরে কি আছে, শক্তির মাত্রিয় সংকেত, পাওয়ার, তাই তো? আরে না, আচ্ছা শক্তির, শোনো, ইয়েস, কার্য আর শক্তি একই জিনিস, তাহলে কার্যর কি ছিল, m(l2t-2), তাহলে m(l2) এরকম লিখে নাও। যেহেতু শক্তি আর কার্য একই জিনিস, তাহলে কার্যের যা ছিল শক্তিরও তাই, ml2t⁻²। তাও জনগণ খুঁজে পাননি তো, অনেকের নেই হয়তো, ইয়েস লিখে নাও, লিখে দে, সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা 39, গতিশক্তি পরিমাপের গাণিতিক রূপটি লেখো। বলো। হ্যাঁ ঠিক, এই কথা না, গতিশক্তি পরিমাপের গাণিতিক রূপটি কে কে পায়নি? পাওনি? পেজ নাম্বার 135-এ আছে তো। দেখো লেখা আছে কৃতকার্য ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, পেয়েছো? কি লেখা আছে? একদম উদাহরণের উপরের লাইনটা পড়বা, প্রযুক্ত বল দ্বারা কৃত কার্য সমান সমান F.S, কি লেখা আছে? F.S। পছন্দ হচ্ছে না? কি হয়েছে? হাফ ইন্টু এম ইউজ করে, ওখানে লেগেছে হাফ ইন্টু 1/m(v²) - হাফ ইন্টু 1, দরকার নেই। হ্যাঁ, তাহলে F(S) মানেও তো বস্তুর গতিশক্তি পরিবর্তনই হচ্ছে, সমস্যা কোথায়? হ্যাঁ, এবার অঙ্কের সময় যেটা প্রয়োজন সেটা লিখতে হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। হ্যাঁ এটা হবে।
আচ্ছা ঠিক আছে, নাম পরে হবে। 40 কৃতকার্য গতি শক্তির মধ্যে সম্পর্কটি লেখো। কৃতকার্য আর গতি শক্তির মধ্যে সম্পর্ক। বেশি লাইন হবে না, হ্যাঁ বলো। পয়েন্ট করা আছে কিন্তু কোনটা লিখতে পারছি না। দাঁড়াও। ও আচ্ছা দাঁড়াও, এখানে এই আগের কোশ্চেনটা যেটা আগের যে উত্তরটা বলে দিলাম না, সেটা হচ্ছে 40-এর উত্তর। আগে যেটা বললাম কৃতকার্য আর গতিশক্তির মধ্যে সম্পর্ক, কি হবে ওটা? ওই যে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য সমান সমান এফ ইন্টু এস। ওটা ভুল না, ওটা 40-এর উত্তর বলেছি। আর 39-এর উত্তরটা হচ্ছে কৃতকার্য ও গতিশক্তির মধ্যে সম্পর্ক তার উপরে আছে ই কে। ই কে মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, সমান সমান এফ ইন্টু এস। কাইনেটিক এনার্জি, কাইটেনিক না। কাইনেটিক। এ দেখো, এই শোনো শোনো, ওখানে দেখো গতিশক্তি লেখা আছে না, লেখা আছে গতিশক্তি ই কে শক্তি কয়তাই হসি হাফ লেখা হয়েছে। গতিশক্তি ই কে লেখা আছে, ই এর পায়ে কে লেখা আছে না, ই মানে এনার্জি, কে মানে কাইনেটিক মানে গতি শক্তি, ঠিক আছে। সমান সমান কি লেখা আছে, এফ ইন্টু এস, হয়ে গেল। এখন এর আর বিভিন্ন রূপ আছে, এস কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। দেখো এফ ইকুয়াল টু আবার এম এ লেখা যায়, এফ ইকুয়াল টু এম এ লেখা যায়। আবার দেখো কি লেখা আছে, 2a, এটা হচ্ছে এস এর মান। হ্যাঁ লিখবা তুমি, ই কে ইন্টু এফ এস লিখতে পারো, প্রবলেম কিছু নেই। আর লাস্টে যেটা আছে সব থেকে বেশি প্রযোজ্য হবে, হাফ ইন্টু কি লেখা আছে এম ইউজ করে, এটা লিখবে। এই দেখো ই কে ইজ ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু হাফ ইন্টু এম ইউজ করে, এটা লিখবা, মধ্যখানটুকু বাদ। এগুলো 40-এর উত্তর কোনটা? কোনটা? আচ্ছা তাই 40-এর ক্ষেত্রে ওই তিনটে লিখতে হয়, আমি বলে দিচ্ছি। দেখো লেখা আছে না কৃতকার্য সমান সমান এফ ডট এস। হ্যাঁ মাঝখানেটা লিখতে হবে না। আচ্ছা 40-এর, হ্যাঁ 40-এরটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য। হ্যাঁ কি হয়েছে, কিছু বলছো? না তুমি তোমার কোশ্চেন চালিয়ে যাও। আচ্ছা 135 পাঁচের উদাহরণ 1, তার উপর লেখা আছে না প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য, এর মানটা তোমরা লিখবা এফ ডট এস সমান সমান এম এ ডট এস, ঠিক আছে। তারপরে ওই মাঝখানে হ্যাচর প্যাচর বাদ দিয়ে দাও, লাস্টে দেখো লেখা আছে না আচ্ছা এখানে তুমি লিখে নাও, আমি করে দিচ্ছি, লিখে নাও একদম লাস্টে এটা লিখবে। আচ্ছা আমি পুরোটাই লিখে দিচ্ছি, কৃতকার্য, কৃতকার্য সমান সমান এফ ইন্টু এস, তাই তো, বল ইন্টু সরণ, এফ মানে এম এ, বাবা সমান সমান মা ছিল বলছে, আর এস মানে কি ছিল, এসি ছিল, ধরো এম এ ডট এস, হয়ে গেছে না। এবার লাস্টে গিয়ে এস এর মানটা নিয়ে আমরা ঝামেলায় যাবো না একদম, আমরা সরাসরি লিখবো হাফ ইন্টু এম, আগেরটার সঙ্গে সম্পর্ক করে লিখবো। আগেরটা ছিল না হাফ এম ইউ স্কোয়ার, এখানে লিখবো হাফ ইন্টু এম, কমন নিয়ে নেবো, তাহলে হলো কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস মাইনাস ই স্কোয়ার। এবার তুমি এতক্ষণ ইমা তুমি যে বলো খুব প্রয়োজনীয়, নিজে বলো। আমি বলছি এখানে ভি আর কিউ, দেখো ভি মানে ভেলোসিটি, ইউ মানেও গতিবেগ, ভি মানেও গতিবেগ, ইউ মানেও গতিবেগ। এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এর অর্থ হচ্ছে যে ভি হচ্ছে একটা গতিবেগ, ইউ হচ্ছে আরেকটা গতিবেগ। মনে করো সাইকেল যখন চালানো শুরু করলাম তখন সাইকেলের গতিবেগ ছিল 0, তাহলে ইউ ছিল প্রাথমিক গতিবেগ, প্রাথমিক গতিবেগ ইউ এর মান 0। এবার সাইকেল খুব জোরে প্যাডেল করলাম, সাইকেলের গতিবেগ হলো 120 কিলোমিটার পার ঘন্টা, তাহলে তো সেক্ষেত্রে ভি এর মান কত হবে 120। ও প্রতিদিন চালায়। এই আচ্ছা তাহলে আমি, এই শোনো ভালো করে, 40-এর উত্তর। কিছু বললে কি, কার মশা, তোমার মশা কামড়াচ্ছে? ও ইয়ে নিয়ে আসবা, ওই কি একটা গায়ে মাখে না, গন্ধ গন্ধ বেরোয় চলে যায় মশা, ও ওডোমস মাখবা, খুব ভালো হেভি জিনিস মাখবা, ও মশা কামড়াবে না। হ্যাঁ বলো, ইউ স্কোয়ার। আচ্ছা ভালো করে শোনো, দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে পার্থক্য কি বলো।
আচ্ছা, দুটোই কিন্তু কৃতকার্য আর দুটোই কিন্তু গতিশক্তি, দুটোই কৃতকার্য কিন্তু দুটোই গতিশক্তি। তাহলে এর মধ্যে মিল বা পার্থক্য কি? ব্যাপারটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন হয়নি, মানে যখন স্থিরভাবে চলছে, মানে সাইকেল 120 কিলোমিটার বেগে চলছে তো 120 কিলোমিটারই চলছে, গতিবেগ কম বা বেশি হচ্ছে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেটা বাস্তবে হয়, স্টার্টিং এর সময় গতিবেগ কম থাকে, একটা সময় গতিবেগ বেড়ে যায়, তাহলে যে কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝতে পারলাম? ঠিক আছে। এই জাতীয় অঙ্ক তোমাদের ছোটবেলা থেকে করানো অভ্যাস করালে বেটার হতো, ছিল না ছোটবেলায়? হ্যাঁ, আমার কিডনি বিক্রি করলে টাইম মেশিন পাওয়া যাবে না। টাইম মেশিন একটা ব্যক্তি বানানোর চেষ্টা করছিল, তার না, সে তো টপ ক্লাস সায়েন্টিস্ট, যার দৌলতে আমাদের ফ্যান লাইট চলছে। নাম ছিল নিকোলা টেসলা, মানে এসি কারেন্ট উনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা একটুখানি, হ্যাঁ গল্পটা হেভি। আর লাইট কে আবিষ্কার করেছিল, বাল্ব কে আবিষ্কার করেছিল? এডিসন। এডিসনের বাল্ব চলতো ডিসি কারেন্টে, বুঝতে পেরেছো? এবার এসি ডিসি কারেন্টের প্রবলেম কি বলো, ডিসি কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে সমস্যা না, তড়িৎ ক্ষয় হয়ে যায়। মানে মনে করো একটা ব্যাটারি আছে, মনে করো আমার বাড়িতে একটুখানি 2 মিটার তার দিয়ে লাইট জ্বালাচ্ছি, খুব জোরে জ্বলছে, সেই তারটাই টেনে নিয়ে গিয়ে আমি বাজারে নিয়ে গেলাম, দিয়ে লাইট জ্বালাবো, টুনি লাইটের মতো চলবে, লাইটের জোর হবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডিসি কারেন্টের সমস্যা ছিল, হয়েছে। হ্যাঁ, সিরিয়াল লাইটে তো সুইচের সমস্যা। তো যাই হোক, তারপরে নিকোলা টেসলা এসি কারেন্ট আবিষ্কার করলো। এসি কারেন্টের যে আজকের দিনে যে সিস্টেমগুলো আছে, পুরো সিস্টেম কিন্তু নিকোলা টেসলার দেওয়া। মানে একটা দেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে বিল্ড হয়, যে মাঠের মাঝখান দিয়ে ওই যাবে রোবটের মতো 4টে করে তার ধরে 4 লাখ ভোল্টের, সব কিন্তু নিকোলা টেসলা হিসাব করা, তাও একটা ল্যাবের মধ্যে বসে, ভাবা যায়? না, ওটা তো ইলন মাস্ক নাম দিয়েছে ওর। আচ্ছা এরপরে চলে আসি 43, 43 চলে আসো। স্থিতি, আচ্ছা স্মৃতি স্থাপক কৃতি লেখা আছে, ওটা স্মৃতি স্থাপক কৃত শক্তি হবে হয়তো, তাই না? স্থিতি স্থাপক কৃত শক্তি কোথায় আছে? ও, স্থিতি স্থাপক স্থিতি শক্তি। 43 নাম্বার কোশ্চেনটা ঠিক করে নাও। স্থিতি স্থাপক, ঠিক করে নাও, ঠিকে নাও। স্থিতি শক্তি, স্থিতি স্থাপক স্থিতি শক্তি কাকে বলে? বইতে আছে লেখা, কে পায়নি? পেয়েছো? 48 লাস্ট কোশ্চেন। আমাদের পতনশীল বস্তুর ক্ষেত্রে, আমাদের কেন, আচ্ছা শুধু এটা অবাধে হবে, ঠিক অবাধে, আমাদেরকে এটা অবাধে করো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিভাবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়? লেখা আছে, বোল্ড করে লেখা আছে, এই বোল্ড করে পড়ে যাবে যাতে পরীক্ষার সময় ক্লিন বোল্ড না হও, ঠিক আছে? আচ্ছা T20 নিয়ে কারা খুব ব্যস্ত ছিল আজকাল? এটা তো এমনি ক্লিন বোল্ড। আচ্ছা এবার চলে তাহলে লেখো 48 নাম্বার কোশ্চেনের উত্তর লিখে নাও পুরনো বইতে। দেখছি আমার বইতে কি লেখা আছে। এই লেখো। আচ্ছা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিভাবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়? আচ্ছা ওই খেলার আলোচনা করতে হবে না। আচ্ছা গড়াই দাও তো বইটা, তোমারটা কি লেখা আছে দেখি। কঙ্কনা দাও তো। আচ্ছা লেখো। এই শোনো 48 নাম্বার কোশ্চেনের উত্তর সবাই লিখে নাও। নতুন বইয়ে পুরনো বইয়ে সব বইতে আছে, আমি দাগিয়েও দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ দুটো বইতে দাগিয়ে দিয়েছিলাম আগের দিন।
আচ্ছা, এ নাও করাই, ঠিকই আছে, দিয়ে দাও। বইতে লেখা আছে তো, কেন দেবো? এটা কার বই? তোমার? এই, তুই পাওনি? আচ্ছা, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় কি করে? দেখো, যান্ত্রিক শক্তি মানে কয় প্রকার শক্তি? দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি, একটা গতি, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, অবাধে পতনশীল বস্তুর কথার অর্থ কি? অবাধে পতনশীল বস্তু, এই কথাটার অর্থ কি? অবাধে, বাধে মানে বাধা, মানে যেটা কোনো বাধা না পেয়ে নিচে পড়ছে। মানে মনে করো আকাশে পাখির বৃষ্টি পড়ছে, অবাধে পড়ছে নাকি বায়ুর বাধা আছে? আচ্ছা, না সুজা টার্গেট করলো আমাদের বাড়ির ছাদে পড়বে না পাশের বাড়ির ইয়ে পড়লো, বায়ু সরিয়ে দিল না? আচ্ছা, এটা হয় খুব। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে অবাধে মানে বায়ুর বাধা থাকবে কি থাকবে না? বায়ুর বাধা থাকবে কি থাকবে না? থাকবে না। অবাধে পতনশীল বস্তু মানে এই, অবাধে পতনশীল বস্তু মানে বায়ুর বাধা থাকবে কি থাকবে না? থাকবে না। তাই যদি বায়ুর বাধা না থাকে তাহলে বাধা দেওয়ার মতো কেউ নেই, তাহলে যান্ত্রিক শক্তি কোন রকম ভাবে ক্ষয় হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না। তাহলে ওখানে তাই লিখবো কি, টোটাল যান্ত্রিক শক্তি সমান সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, কোনো রকম বাধা নেই, এক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। আচ্ছা, পরিতার দিদির আগের বছর একটা অঙ্ক দিয়েছিল মনে আছে? এই দ্বিতীয় সূত্র দিয়ে সলভ করা হয়েছিল। দাদা বলে দাও লাইনটা। হ্যাঁ, বইতে লেখা আছে তো। করে নেবো। হ্যাঁ, কঙ্কনা বই দাও। এই তো নিচে লেখা আছে তোমাদের বইয়ে, দেখো পুরোনো বইতে বলছে 137 পাতা, দেখো লেখা আছে না উদাহরণ, তার উপরের লাইনটা দেখো লেখা আছে না সুতরাং দেখা যাচ্ছে, ওই ওখানে দেখো অবাধে পতনশীল বলে একটা কথা আছে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি ব্র্যাকেটের মধ্যে স্থিতি শক্তি প্লাস স্থিতি ব্র্যাকেট বন্ধ ধ্রুবক থাকে। ধন্যবাদ। এইটুকুনি না পুরোটা, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। কেন কঙ্কনা? ও তোমার প্রশ্ন, মানে আমারই প্রশ্ন, এই একই হলো। তাহলে খুব ভালো কথা, বিজ্ঞান তোমরা খুব ভালো করে মুখস্থ করো। কি হয়েছে আমাদের আমাদের কাজ দাদা তোমাদের? আমাদের পদনশীল তুমি আমাদের কেন ও, অবাধে পতনশীল, আমাদের পতনশীল। আচ্ছা, তাহলে এবার আমাদের ভৌত বিজ্ঞান কিন্তু শেষ হয়ে গেল। তা তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বা। আমাদের পরীক্ষা পরের দিন পরীক্ষা নেবো না, পরের দিন অঙ্কটা আগে দাও, আগে অঙ্কটা দিয়ে উত্তর করি। আগে অঙ্কটা দিয়ে উদ্ধার করো। পরীক্ষা না নিলে পড়া হয় না। ও, তাহলে পরীক্ষা নেবো। না 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 তোমাদের হচ্ছে, হ্যাঁ এ দেখো তোমরা এক্সট্রা ক্লাস দেবা না। এই বললো না না নাও শুক্রবার সকালে বিকালে হচ্ছে তখন নাও শুক্রবার বিকালে হ্যাঁ, আচ্ছা, এ এ দেখো শোনো, সকাল বিকেল ওরকম টাইম করলে হবে না, করলে স্কুল টাইমই করতে হবে। স্কুল টাইম করো, প্রজেক্ট দিচ্ছে প্রজেক্ট আমাদের প্রজেক্ট জমা নেবে, সমস্যা। আচ্ছা, রবিবারে আসি, রবিবারে। আচ্ছা, রবিবারে। আচ্ছা, তোমরা তো শুধু পরীক্ষা দিতে আসবে, অত চিন্তা কিসের? কি শুধু পরীক্ষাটা দিতে আসবা। না না তাহলে নেই তাহলে তাহলে না। রবিবারে কখন আচ্ছা শোনো, রবিবারে রবিবারে চলে যাও দশটা থেকে রবিবার রথ 12:30 ছাত্র পড়া আছে আবার রবিবার রথ যাত্রা হবে না 10টা থেকে 12:30 পর্যন্ত পড়াতে হবে। রবিবার রথ দাঁড়াও। 12:30 রবিবারে পড়া থাকে না। রবিবার পরীক্ষা দিতে আমাদের কাছে রবিবার রথ কাটতে হবে রবিবার ভুলে গেলি বাবার কাছে পড়া। আমি পরীক্ষা আছে বাবার কাছে আচ্ছা, এই দরকার নেই, এই শোনো উত্তর সব খোঁজা আছে তো, বাড়িতে নিজের মতো পড়া শুরু করে দাও। এবার জীবন বিজ্ঞান বার করো। আনুনি কেন? হ্যাঁ, তুমি বলেছিলে বই ব্যাগে রাখতে আমি বলেছি বই ব্যাগে রাখতে। হ্যাঁ হ্যাঁ, ইমা এত ভালো ব্যাগ, বস্তা নিয়ে আসবা, 1.5 টাকা পিস, 2 নিলে
এই জন্য সেলাই করা শিখতে হয়। এই তোমরা তো তত ভালো ব্যাগ পেয়েছো, আমি তো শোনো শোনো আমার একটা ওই সেই যে শুজ দেখতে পাচ্ছ না, ওই একই এখনো আছে। ওই শুজ দিয়ে জুতো সেলাই করতাম, ব্যাগ সেলাই করতাম, বই সেলাই করতাম, একটা জুত। ও আচ্ছা, আমি ব্যাগ কিনা শুরু তো আগে ওগুলো সেলাই করতাম। আচ্ছা ব্যাগটা সেলাই করো না, নয় রেল সিনেমার কোনো দোকান আছে, হ্যাঁ ওগুলো ওরা দিয়ে দেবে, ওই দোকানে পাওয়া যায়। এই মমতা দি ব্যাগ দেয় না? ফোন তো আমার এইখানে এলো কি করে? আচ্ছা আজকে তাহলে সংবহন হবে, বাহ। বাবা ও কিভাবে শুয়েছিল? আচ্ছা এই শোনো, মেয়েদের উপপাদ্য বলে দিয়েছেন? পরীক্ষার আগের দিন বলে দেবে? পুরো বলে দিয়েছেন? ঠিক আছে। হ্যাঁ করে নেবা, বই দেখে দেখে ঢুকে নেবা আবার কি। ওটা আমি মানে ছবি পাঠাবো তাই তো? হাতে এঁকে দেবো আমি তোমাকে? ওটা তো তোমার নিচে আঁকতে হবে। আচ্ছা ওটা তোমাদের এইবারকার পরীক্ষাতে বোধহয় আসবে, পেজ নাম্বার বলো তো? হ্যাঁ এইবারকার পরীক্ষাতে আসবে ওই ছবিটা, এমনিও আঁকতে হবে তোমাকে। নেফ্রন নেফ্রন। আচ্ছা এবার হচ্ছে ধৈর্য ধরে সবাইকে একটু বসতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে জীবন বিজ্ঞান পড়বো। হ্যাঁ অনলি। হ্যাঁ দাদা বলো, আমি কান দিয়ে শুনি। হ্যাঁ নেফ্রন ওই যে গ্লোমেরুলাসে শুরু, এই যে মাথার উপরে আছে না ইউ মতো, এখানে শুরু হয়, এখান থেকে তারপরে এক গাদা নালিকা টালিকা আছে, তারপরে এইখানে সংবহন নালিকা দিকে শেষ হয় এখানে। কি হয়েছে? হ্যাঁ কাকে কেন বসে রাখবো কেন? ছেলেদের আমাকে শুধু বললো যে কোন কোন ছবি দিয়েছে, আমি তাহলে প্রিন্ট আউট করে দেবো। একটা হচ্ছে হৃৎপিণ্ড নেফ্রন, এটা তোমাদের দিয়েছিলাম না হৃৎপিণ্ড। আঁকতে তোমাকে দেখে দেখে আঁকতে হবে। আচ্ছা এই শোনো শোনো, হ্যাঁ এই যে ছোটবেলায় আঁকা শিখেছো কি করতে? আচ্ছা তোমাদের হচ্ছে আমি একটা কাজ করবো, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেবো, ছোটবেলায় অ শিখতে না, ওরকম করে আগে বুলিয়ে নেবা, তারপরে করবা। অথবা ইয়ে করতে পারো, ট্রেসিং পেপার নিয়ে করবা, লাইট বোর্ড নিয়ে করবা। বাচ্চা নয় না ওই জন্য পারে। আচ্ছা নাও দেব, বলো দেব কি কি আজকে প্রজেক্ট সব আজকে নিয়ে যাবো, একদম লেট করে যাবে না, আমার পরীক্ষার পরে আমি মাথা খাটাবোই না কি। 50 জীবন বিজ্ঞান বই। আচ্ছা জীবন বিজ্ঞানে আছে সংবহন,
জীবন বিজ্ঞানে আছে আমাদের সংবহন। আচ্ছা, সংবহন মানে, সংবহন কথার অর্থ বয়ে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া। তাহলে আমাদের শরীরে কোন কোন জিনিস বাহিত হয়? হ্যাঁ বলো। 85। আমাদের শরীরে সংবাহিত হয় অক্সিজেন এবং পুষ্টি দ্রব্য, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জীবের দেহে হয়েছে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল ও অক্সিজেন পরিবাহিত হয় এবং কোষ থেকে বিভাগজাত বজ্র বস্তুগুলি অপসারিত হয়, নির্দিষ্ট অঙ্গে প্রেরিত থাকে সংবহন। আচ্ছা, মানে বলেছে যে মনে করো আমাদের শরীরে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটে, যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মানে অক্সিজেন ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেন কোথায় যাবে? রক্তের মধ্যে। আবার দেখো রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কোথায় আসবে? ফুসফুসের ভেতরে, যেটা আবার বাইরে বেরোতে পারে। তাহলে এটা একটা সংবহন রক্তের মাধ্যমে হলো। কিন্তু রক্ত কার্বন ডাইঅক্সাইড পেলো কোথায়? শরীরের বিভিন্ন কোষে। তাহলে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বয়ে কে আনলো? রক্ত। আচ্ছা, তাহলে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো কি করে? কোষ এটিপি খেয়েছে, মাইটোকন্ড্রিয়া, তাই না? তো এটিপি কোথা থেকে তৈরি হলো? খাবার বস্তু থেকে। খাবার খেলাম কোথা দিয়ে? মুখ দিয়ে। পেটে হজম হওয়ার পর, আত্তীকরণের পর সেই খাদ্য বস্তু শ্বেতসার অথবা গ্লাইকোজেন আকারে কোথায় চলে যায়? কোষের মধ্যে। সেখানে মাইটোকন্ড্রিয়া ভেঙে ফেলে, কার সাহায্যে? অক্সিজেনের সাহায্যে তৈরি করে শক্তি, আর ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড। সেটা রক্তে চলে আসে, রক্তের মধ্যে দিয়ে কোথায় আছে? ফুসফুসে। ফুসফুসে গিয়ে ফুসফুসে ছেড়ে দেয়, আর ফুসফুস থেকে অক্সিজেনটাকে নিয়ে নেয়। এই আচ্ছা, না না, সহজ বিষয় তো এটাই ছিল, সব রকম ম্যাচ করাতে হবে তো। আচ্ছা, এবার চলে আসি যে পরিপোষক। শোনো, পরিবহন আমাদের শরীরে অনেক কিছুই হয়, যেমন দেব বিশ্বাস। দেখো আমাদের শরীরে পরিপোষকের মধ্যে কি আছে? পরিপোষক মানে কি বলতো? পুষ্টি। পরিপোষক মানে পুষ্টি কিসের মাধ্যমে হয়? খাদ্যবস্তুর মাধ্যমে, ঠিক। এবার শ্বাসবায়ু, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, বিপাকীয় বর্জ্য, যেমন হচ্ছে বৃক্ক থেকে কি তৈরি হয়? বৃক্ষতে কি তৈরি হয়? বৃক্ষতে, কিডনিতে মূত্র তৈরি হয়, একদম। হাজার কি আছে, হয় না তোমার? হ্যাঁ কি না? মুখে সাহস করে বলো। সবার হয়। আচ্ছা, ঠিক আছে, অত ব্যাখ্যা করতে হবে না। আচ্ছা, সংশ্লেষিত দ্রব্য। আচ্ছা, খনিজ পদার্থ। আচ্ছা, খনিজ পদার্থের মধ্যে কি থাকবে? লবণ। রক্তের মধ্যে লবণ আছে? আচ্ছা, মুখের মধ্যে কোনদিন কেটে গেছে কারো, বা দাঁত উঠার সময় রক্ত বেরোয় না? নোনতা নোনতা লাগে না? রক্তে লবণ আছে? আছে। তাপের পরিবহন। আচ্ছা, এবার চলে আসি যে মানব সংবহন তন্ত্রের উপাদান। বলো দেব, মানব সংবহন তন্ত্রের সংবহনটা করে কে? রক্ত করে, ঠিক। আচ্ছা, আর কি আছে? রক্ত কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? শিরা, ধমনী, সেগুলোকে বলবো রক্ত বাহ, সেগুলোকে বলবো রক্ত বাহ। কিন্তু রক্ত যে চলছে, এই চালানো রাখে কে? চাপ দেয় কে? হৃৎপিণ্ড চাপ দেয় বলে তো রক্ত এক স্থান থেকে অন্য স্থানে যায়, না তো দাঁড়িয়ে থাকতো, তাই না? তাহলে সবার প্রথমে রক্ত কাকে বলে বলবো? রক্ত হচ্ছে তরল যোগ কলা, যার মধ্যে অনেক রকমের উপাদান আছে। কটা উপাদান? 4-5টা আছে। সর্বপ্রথম রক্ত রস, তারপর রক্তকণিকা, তাই তো? রক্তকণিকা ক ধরনের হয়? আর অনুচক্রিকা কে বলবে? 3 ধরনের হয়, ঠিক। আচ্ছা, এবার চলে আসি রক্তবাহ। আচ্ছা, রক্তবাহর মধ্যে আছে হিমোগ্লোবিন, কোথায় থাকে? লোহিত রক্ত। এখন বাচ্চাদের মধ্যে রক্ত বললে হবে না, এখন কোথায় থাকে? হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে। কাজ কি আদিত্য? সাপোর্ট করছো, ছুটির পরে করবা। আমি সব শুনতে, সবাই শুনতে পাচ্ছে। ছুটির পরে সময় দেবো, করবা, কোনো চাপ নেই। আচ্ছা, রক্তবাহ চলে আসে। রক্তবাহ তো বলে দিলাম 3 ধরনের হবে, একটা শিরা, একটা ধমনী, একটা রক্তচালিকা। আচ্ছা, এরপরে শিরা মানে কি? আচ্ছা, শিরা, ধমনী আর রক্তচালিকা নিন না, বেশি মাথা খাটানোর দরকার নেই। ব্যাপারটা হচ্ছে কি, রক্ত যখন হৃৎপিণ্ড থেকে বের হয়, তাহলে সেই রক্তের মধ্যে অক্সিজেন থাকবে না কার্বন ডাইঅক্সাইড থাকবে? অক্সিজেন থাকবে। অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড পাম্প করে সারা শরীরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ওই রক্ত যে রক্ত বাহের মধ্যে দিয়ে যায় তাকে আমরা বলবো ধমনী। মানে অক্সিজেন যুক্ত রক্ত, যখন অক্সিজেন যুক্ত রক্ত যে রক্ত বাহের মধ্যে দিয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো? ধমনী। এবার একই রক্ত
এরকম মানে আমাদের হাতের এখানে যে দু তিনটে শিরা মোটামুটি দেখাই যায়, তাহলে মনে করো হৃৎপিণ্ড থেকে একটা শিরা আমাদের হাতের মধ্যে এলো। একটা না, অনেক কটাই আছে। দাঁড়াও না, বলতে দাও। তাহলে একটা এলো, আচ্ছা বোর্ডে ছবি আঁকা যাক। এটা হচ্ছে আমরা একটা আদিত্য রাত। হ্যাঁ হ্যাঁ, কার হাত? নন্দিনী হাত না? এই তো হয়ে গেছে, সুন্দর হাত হয়েছে না? এবার এই ভালো, আচ্ছা এই শোনো, ভালো করে শুনবা। ব্যাপারটা হচ্ছে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড পাম্প করলো, একটা পাইপ দিয়ে রক্ত হাতের মধ্যে চলে গেল। ক্লিয়ার? এইবার শোনো, হাতের একটা নির্দিষ্ট অংশ মধ্যে যাওয়ার পর একদম এই কোনা পর্যন্ত কি করে পাইপ যাবে? যাবে না পাইপ। ওখানে কি থাকবে? একদম সরু 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 কি থাকবে? জালিকা থাকবে। সেগুলোকে আমরা কি বলছি? রক্ত জালিকা। তাহলে রক্ত জালিকা একদম কোষের সঙ্গে সম্পর্কযুক্ত। কোষের মধ্যে কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো সেটা কি হবে? এর সাইড দিয়ে একটা নালিকা থাকবে, সেখান দিয়ে আবার হৃৎপিণ্ডের মধ্যে ফেরত চলে আসবে। একদম। তাহলে হৃৎপিণ্ড থেকে গেল অক্সিজেন যুক্ত রক্ত, হাতের মধ্যে গিয়ে ফিরে এলো কিসের মাধ্যমে? আরেকটা বাহিকার মাধ্যমে। তাহলে প্রথমটাকে আমরা কি বলবো? ধমনী। আর পরেরটাকে আমরা কি বলবো? শিরা। শিরা কেমন কেমন রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত, মানে অবিশুদ্ধ রক্ত, অশুদ্ধ রক্ত। আর ধমনী কেমন? বিশুদ্ধ রক্ত। আর জালিকার মধ্যে সব রকম আছে। ঠিক। আচ্ছা, এরপরে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কে কে দেখেছে? আর কে কে গিফট পেয়েছো? আমি তো মুখে দেখি। আচ্ছা, হৃৎপিণ্ড এই হয়েছে। হৃৎপিণ্ড কোথায় থাকে? আরে বুক, বুকে দুই ফুসফুসের মাঝখানে। না 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 না, ফুসফুসের দুই ফুসফুসের মাঝখানে একটুখানি বাঁদিক চেপে, ঠিক আছে? হ্যাঁ, পকেটের নিচে না? আচ্ছা এবার শোনো, হৃৎপিণ্ডের উপরে, আচ্ছা মুরগির হৃৎপিণ্ড কেউ কেটে কুটে দেখেছো? দেখুন, বাজারে গিয়ে মাংস কিনেছো কোনোদিন? স্টমাক আর হৃৎপিণ্ড এক হলো? ওটা খাবার, ওটা ACL এর জন্য হলুদ হয়েছে। এই শোন এবার, হৃৎপিণ্ডের এই আমাদের যে ত্বক আছে, ত্বকের উপরে স্তর আছে না? মানে আমাদের হাতের যে মাংসটা তার উপরে ত্বক আছে না? তেমনই কিন্তু হৃৎপিণ্ডের উপরেও কিন্তু একটা স্তর থাকে, পর্দা থাকে, সেটাকে বলে কি? পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম স্তর। আচ্ছা, হৃৎপিণ্ড যে আওয়াজ করে ধুকপুক ধুকপুক, তাই না? ওর একটা নাম আছে, কি বলে ওগুলোকে? পালস বিট। কি বলা হয়? পালস বিট। যখন মানুষ মরে যায় তখন বাঁ হাতের নাড়ি এরকম করে চেপে ধরা হয়। যদি বিট করে তাহলে মানুষ বেঁচে আছে, আর না করলে পালস খাই দিতে হবে না? হ্যাঁ বলো। কই দেখি কঙ্কনাটা আছে কিনা, দেখি কঙ্কনা বেঁচে আছে না মরে গেছে? বাঁ হাত। এটা কোন হাত? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা গড়াইয়ের দেখি তো, গড়াইয়ের হাতে পাওয়া যায় কিনা? গড়াইয়ের মধ্যে ধুমধারা হাত কেঁপে উঠবে মনে হচ্ছে এবার। হ্যাঁ, নিঃশ্বাস বন্ধের সঙ্গে ফুসফুস বন্ধ হয়ে যায় নাকি? এই সরি, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় নাকি? হৃৎপিণ্ড চলে। আচ্ছা, সংবহনের প্রকার ভেদে কথা না। এবার শোনো, এইটুকুনি বেসিক জিনিস ছিল, আগেও পড়েছে, এবার নতুন জিনিসে আসবো। সংবহনের প্রকারভেদ, ক্রোমোজোমে আসবো। সংবহন দু ধরনের হয়, ভালো করে শুনবা। সংবহন দু ধরনের হয়, একটা হচ্ছে মুক্ত সংবহন, এটা হচ্ছে বদ্ধ সংবহন। ঠিক। আচ্ছা, মুক্ত সংবহন মানে কি বলতো? যে না, যে সংবহনের মধ্যে রক্ত কেবলমাত্র রক্তবাহের মাধ্যমে আবদ্ধ থাকে, সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয়।
আচ্ছা তুমি ওটো, তো এখানে সুইচটা দিয়ে দাও, আর তুমি ওটে তালাটা আনলক করে দাও, একবারই লক করতে হবে না। ব্যাস। এই তোমার কি মনে হয় তোমার সঙ্গে মস্করা করছি? তো বুঝেও না বুঝার মতো ভান করো কি করতে? আচ্ছা এরপরে শোনো, এই মুক্ত সংবহন মানে কি বলা হলো, যে রক্ত বা সংবহন পদার্থ থাকবে সেটা সংবহিত হবে সারা শরীরের শিরা উপশিরার মধ্যে দিয়ে, শিরা ধমনির মধ্যে দিয়ে। কিন্তু হৃৎপিণ্ড বলে কিছু থাকে না, এদের শরীরের মধ্যে কি থাকে, একটা গহ্বর থাকে, যেমন হচ্ছে আরশোলার মধ্যে থাকে। তোমাদের পেজ নাম্বার 87 বার করো, পৃষ্ঠা আচ্ছা বই তো নেই অর্ধেক লোকের কাছে। আচ্ছা আমি দেখাচ্ছি, আসবে। এই যে পৃষ্ঠা নাম্বার 87, এটা হচ্ছে আরশোলার পেট কেটে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে চেরা। হ্যাঁ আরশোলা, আরশোলা ছি 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 ছি। না, আমি পারবো না, কেটে কুটে দেখাতে পারবো না। কি দেখো ছবি সহজ কেন, আমি যে বোর্ডে ছবি দেখেছি দেখেছো, ওরকম ছবি আঁকা যায়। হ্যাঁ অবশ্যই এখানে অনেক কালারফুল দিয়েছে, এত কালারফুল করতে হবে না। এই শোনো, এরপরে বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ সংবহন তন্ত্র মানে কি, রক্ত সারা শরীরের মধ্যে ছড়িয়ে থাকবে না, শিরা উপশিরা মধ্যে দিয়েই থাকবে, এবং একটা নির্দিষ্ট অঙ্গ থাকবে যাকে বলবো আমরা হৃৎপিণ্ড, তার মধ্যে দিয়ে রক্ত কি হবে, পাম্পের মাধ্যমে পরিবাহিত হবে। ঠিক, উন্নত জীব দিয়ে দেখা যায়। ঠিক, যেমন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, কেঁচো, যোগ ইত্যাদি। এরপরে না না, আমি উদাহরণ হিসেবে বললাম কি মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখা যায়, তার সঙ্গে কেঁচো আর জোকের মধ্যেও দেখা যায় একদম। হ্যাঁ, এবার চলেছে আরশোলার মুক্ত সংবহনে। এখানে ছবিটা তোমাদের দেখতে হবে, দেখো আরশোলার মুক্ত সংবহনের মধ্যে অনেক অংশ দেখা যায়। আরশোলাকে দেখতে কেমন লাগে যদি লম্বা করে চিরি? পারি নাকি আমরা সৌরভ স্যারের মতো? একদম। তাহলে আরশোলার সংবহন তন্ত্র অনেকটা এরকম হয়। ঠিক আছে, হয় কি প্রচুর অংশ থাকে, আরশোলা সারা শরীরে পেশি থাকে, এবং সাইডে সাইডে কি থাকে, নালিকা থাকে, সাইডে সাইডে নালিকা থাকে। আচ্ছা এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা পাইপের মতো, আসলে কিন্তু পাইপের মতো না, আরশোলা হৃৎপিণ্ড। হ্যাঁ, তাহলে চাপ মারতে হবে না, থাক। লক করা নেই তো, তাহলে লক খোলো, লক করতে মানা করেছিল, থাক ছেড়ে দাও। আচ্ছা এবার শুনুন, ব্যাপারটা হচ্ছে যে আরশোলা সারা শরীরে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলোকে কি বলা হয়, না অস্টিয়া, কি বলা হয়, কি লেখা আছে বইতে, এই তো দেখো, সেগুলোকে বলা হয় অস্ট্রিয়া নামে। হ্যাঁ অস্ট্রিয়া, অস্ট্রিয়া আছে, অস্ট্রিয়াই তো, অস্ট্রিয়া। আরে অস্ট্রিয়া দেশের নাম, সেটা ও বললো, অস্ট্রিয়া। হ্যাঁ অস্ট্রিয়া অস্কিউলাম পড়ুনি, স্পঞ্জে ছিল ওইটা। আচ্ছা এবার শোনো, সবার প্রথমে হচ্ছে আরশোলা যে দেহ গহ্বর থাকে, শোনো দেহের ভেতরে যে অংশ আছে এই অংশকে বলে হিমোসিল, কি বলা হয়, হিমোসিল। আর এই ছিদ্রগুলোকে কি বলা হয়, অস্টিয়া। হয়ে গেছে। আর এদের পৃষ্ঠদেশে অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস ছবির মধ্যে তোমরা দেখতে পাবা, মানে এখানে এক ধরনের অংশ থাকে, এরকম ফোটা ফোটা দেওয়া থাকে অনেক সময়। এবার দেখে কেমন লাগছে, কি আঁকছে তাই না, বইতে কালারফুল আছে তাও দেখে একটু বোঝা যাচ্ছে, কেটে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, খালি চোখে দেখবে কি করে, খুব ছোট ছোট হয়। কিনতে পাওয়া যায় না। হ্যাঁ এই ভেতরের কথাগুলো কে বলতে বলেছে কি? আচ্ছা আমি যেটা বললাম যে পেরিকার্ডিয়াল সাইনাস। হ্যাঁ হ্যাঁ ঠিক, অনেকগুলো সাইনাস আছে। শোনো এবার, আচ্ছা এখানে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু মনে রাখবা,
এদের হৃৎপিণ্ড এক পিস হয় না, হৃৎপিণ্ড 13টা প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়। শর্ট, আচ্ছা এখান থেকে বড় কোশ্চেন আসবে না, শর্ট কোশ্চেন আসবে। হ্যাঁ, আসলে হৃৎপিণ্ড কটা প্রকোষ্ঠ নিয়ে গঠিত? 13টা। ঠিক আছে। আর প্রত্যেকটা হৃৎপিণ্ডের পশ্চাৎভাগে একটা ছিদ্র থাকে যাকে বলে অস্টিয়া। ঠিক আছে। এবার চলে যে রক্ত সংবহন তন্ত্র। অ্যালাডি পেশির সংকোচনের ফলে, অ্যালাডি পেশি মানে এখানে হৃৎপিণ্ডের মতো কাজ করে, যে সংকোচন করে রক্তগুলো কোথায় এসে জমা হয়? ভেতরে। যার নাম কি? দাদা অগ্রধমনী না? কি? আমি তো এখানে অগ্রধমনী দেখতেই পেলাম না। আচ্ছা ওটা অগ্র না, অগ্র মহাধমনী। হ্যাঁ হ্যাঁ আমি বল, আচ্ছা অগ্র মহাধমনী যায় কোথায়? কি সাইনাস? এড সাইনাস। আচ্ছা এড, হেড সাইনাস। আচ্ছা দেখি আগে। আচ্ছা বইয়ের নেই। হেড সাইনাস যাই, তারপরে? আচ্ছা বলো, তারপরে বলো, আগে শুনে নি তারপরে মুখস্থ করে বলবো। বলো। অঙ্কীয় ডায়াফ্রাম দিয়ে। হয়ে গেছে বলা? তাহলে এটা আমি বলি। ঠিক আছে শোনো, অ্যালারি পেশির সংকোচনের ফলে, কি পেশি? অ্যালারি পেশি। অ্যালারি পেশির সংকোচনের ফলে পেরিকার্ডিয়াল সাইনাস প্রসারিত হয়। এখন প্রশ্ন হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস মানে কি? পেরি মানে কি? পৃষ্ঠ, মানে মাথার উপরে একটা অংশ থাকে এই সাইডটায়, এখানে কি বলে এটাকে? পেরিকার্ডিয়াল সাইনাস। হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, শোনো এই রকম ছবি এঁকে বুঝতে পারবো না, বাড়ি গিয়ে রক্ত সংবহন, আসলে রক্ত সংবহনে একটা ছোট্ট প্যারা করে লেখা আছে, ছবির সঙ্গে ম্যাচ করে করে বাড়িতে একবার রিডিং পড়ো। রিডিং পড়ে যদি বুঝতে না পারো আমি বুঝিয়ে দেবো একবার ভালো করে ছবি এঁকে। ঠিক আছে। আচ্ছা তবে তোমাদের বইতে একটা সুন্দর ছবি দেওয়া আছে রেখা চিত্র দিয়ে, তোমাদের বইতে আছে না? হ্যাঁ ঠিক, নতুন বই। ঠিক আছে। এবার চলেছি মানুষের বদ্ধ সংবহন তন্ত্র, এইটা বেশ ভালো আছে। মানুষের বদ্ধ সংবহন তন্ত্র। আচ্ছা মানুষের বদ্ধ সংবহন তন্ত্র খুব সহজ। কি বুঝতে পারলে বলো? হরিণের মাথা, বাহ। আচ্ছা নাও, এটা হচ্ছে আমাদের বেসিক হৃৎপিণ্ডের ছবি, খুব সাধারণভাবে আঁকা যাতে খুব তাড়াতাড়ি করা যায়। মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে, তাই না? প্রকোষ্ঠগুলোর উপরের গুলোকে বলা হয় অলিন্দ, উপরের গুলোকে কি বলা হয়? অলিন্দ। আর নিচের গুলোকে বলা হয় নিলয়। হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবা, আমরা যে হৃৎপিণ্ডটাকে দেখছি, ভালো করে শোনো, মনে করো তোমরা তো সামনে থেকে আমাকে দেখছো, ভালো করে বুঝবা, আমার ডান হাত এইদিকে আর বাঁ হাত এইদিকে, তোমার হৃৎপিণ্ডটাকে এইভাবেই দেখবা, বুঝতে পারলাম? মানে তোমার যেটা ডান হাত, ধরো তুমি বইয়ের সামনে থেকে, তুমি ধরো বোর্ডের দিকে তাকাচ্ছ, তাই তোমার ডান হাত হচ্ছে এটা ডান, তোমার ক্ষেত্রে এটা ডান এটা বাম না? কিন্তু আসলে এটা করা যাবে না, এটা উল্টোই করতে হবে, যেমন আছে তেমনই আবার কি উল্টো করতে হবে। যেটা তোমার ডান হাত হবে সেটাকে আমরা কি বলবো? বাম। আর যেটা বাম হাত সেটাকে বলবো ডান। হয়ে গেল। তাহলে এখন দেখো ডান দিকে একটা অলিন্দ একটা নিলয় আছে, বাঁ দিকে একটা অলিন্দ একটা নিলয় আছে,
তাহলে ডান দিকে অলিন্দকে বলবো ডান অলিন্দ, ডান দিকে নিলয়কে বলবো ডান নিলয়, বাঁ দিকের অলিন্দকে বলবো বাম অলিন্দ, আর এদিকে লিখবো বাম নিলয়। হয়ে গেল এটুকুনি। আচ্ছা, রক্ত সংবহনের জন্য সবার প্রথমে হৃৎপিণ্ডে রক্ত আসতে হবে। রক্ত সংবহনের জন্য সবার প্রথমে হৃৎপিণ্ডে রক্ত আসতে হবে। বেসিক 3টে স্টেপ মনে রাখো। সবার প্রথমে হচ্ছে সারা শরীরে রক্ত আছে, সারা শরীরে রক্ত আছে। তাহলে সারা শরীরে যে রক্ত আছে সেটা CO2 যুক্ত নাকি CO2 মুক্ত? তাহলে সারা শরীরে CO2 যুক্ত রক্ত সবার প্রথমে হৃৎপিণ্ডে আসবে। বলছি CO2 যুক্ত সারা শরীরে রক্ত আছে যেটা CO2 যুক্ত, সেটা প্রথমে হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড সেটা পাম্প করে পাঠাবে কোথায়? ফুসফুসে। কোথায় পাঠাবে? ফুসফুসে। তাহলে হৃৎপিণ্ড সেটাকে পাঠাবে কোথায়? সেটাকে পাঠাবে ফুসফুসে। আচ্ছা, যেই ফুসফুসে পাঠাবে সেখানে O2+ হয়ে যাবে, অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। সেই রক্তটা ফুসফুস থেকে আবার কোথায় আসবে? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড সেটাকে পুনরায় আবার কোথায় পাঠাবে? শরীরে। বোঝা গেল? তার প্রসেসটা কি? সারা শরীরের রক্ত যেটা CO2 যুক্ত সবার প্রথমে হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড সেটাকে শোধন করার জন্য ফুসফুসে পাঠাবে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড গৃহীত হবে, অক্সিজেন ফুসফুস থেকে কোথায় আসবে? রক্তে আসবে। রক্ত শুদ্ধ হয়ে গেল। একদম একদম। তাহলে ফুসফুস থেকে সেটা হৃৎপিণ্ডে চলে আসবে আবার রক্তটা। হৃৎপিণ্ড কি করে? আবার পাম্প করে সারা শরীরে পাঠিয়ে দেবে। হয়ে গেল? এবার শোনো, সময় বলে কিছু নেই, এটা অটোমেটিক চলছে, প্রসেস চলছে। হ্যাঁ, না না, তোমাদের একটু আগে একটা হাতের ছবিকে দেখালাম না, ভালো করে এই শোনো শোনো, হাতের ছবিকে যেটা দেখিয়েছিলাম এই আর ভালো করে শোনো, এই ভালো করে দেখবা, ভালো করে শোনো। এটা বিড়ালের, বিড়ালের মানে বেশি থাকে। ভালো করে দেখো, এখানে হৃৎপিণ্ড আছে, ঠিক আছে? হৃৎপিণ্ড থেকে নালিকার মাধ্যমে রক্ত এবার মধ্যে কোথায় গেল? আঙুলে চলে গেল। ভালো করে শোনো, আঙুলে এই সাইডে রক্ত ঢুকছে আর এই সাইডে রক্ত বেরোচ্ছে একই সেকেন্ডের মধ্যে। এখানে কোনো ফাঁক ফোকর নেই যে রক্ত গেল, কাজকর্ম হলো, আবার এলো, ওইসব কিছু নেই। মানে এইটাতে রক্ত যেই যাচ্ছে এখান থেকে রক্ত এসেই যাচ্ছে, আর এখানে রক্ত নিয়ে কাজকর্ম হয়েই যাচ্ছে। একদিনই বন্ধ হবে, একদিনই বন্ধ হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার তুমি এটা বলতে পারো তাহলে, মানে কিছু কিছু ন্যানো বটস রক্তের মধ্যে ছাড়া হয়, রোবটের মধ্যে হয়। ধরো আঙুল দেনে এখান থেকে ছাড়া হলো, তাহলে ওরা আবার ক্যালকুলেট করে যে এইখান থেকে সারা শরীরে ঘুরে আসার পর যে এখানে আবার কখন আসছে বটটা, সেটা টাইমিং দেখা হয়। ওরকম কিছু আছে না, সেকেন্ডে হবে না, অবশ্যই সেকেন্ডে, কয়েক মিনিটে হবে। সারা শরীরে কম রাস্তা দেবো না, কয়েক কিলোমিটার শিরোভূষিরা আছে। হ্যাঁ, কম নাকি? অ্যাকুরেট আমার মনে নেই। এবার এদিকে চলে আসি। এই শোনো, রক্ত প্রথমে কোথায় আসবে? ভালো করে শুনবা। রক্ত সবার প্রথমে প্রবেশ করবে হচ্ছে ডান অলিন্দে। রক্ত কোথায় আসবে? ডান অলিন্দে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা মোটা পাইপ আঁকা আছে না, তাহলে রক্ত এটা CO2 যুক্ত, এটা কি CO2 যুক্ত? তাহলে CO2 যুক্ত রক্ত কোথা দিয়ে আসে? শিরা না ধমনী? শিরা। তাহলে এটা যেহেতু খুব মোটা আকারে শিরা, একে বলা হবে কি? মহাশিরা। কি বলা হবে? মহাশিরা। আচ্ছা, এবার আবার ব্যাপার আছে, দেখো হৃৎপিণ্ড কি হয়েছে বল না, প্রজেক্টে এই ছবি আঁকা যাবে না। এবার শোনো, হৃৎপিণ্ড এখানে আছে, একদম শরীরের মাঝ বরাবর ভরকেন্দ্রে আছে। তার উপরের পাটে রক্ত পাঠাতে হয়, মানে হাতে আর মাথায়, আর শরীরের নিচের অংশে রক্ত পাঠাতে হয়। তো এই জন্য যখন রক্ত আসে নিচের থেকেও আসে, উপর থেকেও আসে। তাহলে এই যে পাইপটা দেখো, উপরে একটা গেছে, নিচে একটা গেছে না, তাহলে এইটা হচ্ছে শিরা। নিচের রক্ত নিচের দিক থেকে আসে, উপরের রক্ত উপরের দিক থেকে আসে। তাহলে এটার নাম কি দিয়েছি? মহাশিরা। এখন যেটা উঁচু উপরের দিকে আছে এটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব মহাশিরা। কি বলবো? আর যেটা নিচে আছে নিম্ন মহাশিরা। তাহলে বলবো কি? ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? ডান অলিন্দে। হয়ে গেল। এখন ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে একটা কপার টিকা থাকে। কেমন কপার টিকা থাকে? কটা পত্র আছে এখানে? 3টে। একটা ত্রিপত্র কপার টিকা থাকে। তাহলে অলিন্দে, ডান অলিন্দে যে রক্ত আছে একটু চাপ দেয়, এই ত্রিপত্র কপার টিকা খুলে যায়। খুলে গেলে রক্ত হুড় হুড় করে ঢুকে পড়ে কোথায়? ডান নিলয়। হয়ে গেল। ডান নিলয়ে যে রক্ত চলে এলো, রক্তটা যাবে কোথায়? ডান হৃৎপিণ্ডে রক্ত এলো, এবার যাবে ফুসফুসে।
তাহলে এইখান দিয়ে একটা পাইপলাইন থাকে, এখান দিয়ে একটা পাইপলাইন থাকে, এই যেটা হচ্ছে এইটা। তাহলে এইখানে কি থাকবে, একটা কপাটিকা থাকবে, সেটাকে হচ্ছে দ্বিপত্রক কপাটিকা, হয়ে গেল। হ্যাঁ দুটো, তাহলে দ্বিপত্রক কপাটিকার মাধ্যমে এই রক্তটা কোথায় যাবে, ফুসফুসে। তাহলে সেক্ষেত্রে একটা নালী থাকবে, এখন দেখো ফুসফুস থেকে রক্ত বেরোচ্ছে, ফুসফুস থেকে রক্ত বেরোচ্ছে, কোন নালীর মাধ্যমে বেরোবে, ধমনী না শিরা, ধমনী। তাহলে ধমনীটা যাচ্ছে কোথায়, ফুসফুসে, ধমনী যাচ্ছে কোথায়, তাহলে এর নাম ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে ফুসফুসে গিয়ে রক্ত এখন শুদ্ধ হয়ে গেল, মানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, অক্সিজেন চলে এলো। এবার ফুসফুস থেকে একটা নালী আসবো, ফুসফুস থেকে একটা নালী কোথায় আসবে, বাম অলিন্দে। তাহলে ফুসফুস থেকে একটা নালী বাম অলিন্দে চলে এলো, তাহলে যেহেতু ফুসফুস থেকে এলো তাহলে এর নাম ফুসফুসীয়। আর যেহেতু হৃৎপিণ্ডে রক্ত ঢুকছে সেহেতু এর নাম কি হবে, শিরা। ও তার মানে শিরা ধমনীর সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি বলবো, যখন যে রক্ত বাহগুলো দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বেরিয়ে যায় তাকে আমরা কি বলবো, ধমনী। আর যে বাহুগুলো দিয়ে, রক্ত বাহুগুলো দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে তাকে আমরা কি বলবো, শিরা। তবে বেশিরভাগ ক্ষেত্রে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর সামান্য কিছু ক্ষেত্রে যেমন এইটা দেখো ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত আসে, কিন্তু এতে তো O2 প্লাস, এর মধ্যে তো অক্সিজেন আছে। তাহলে একমাত্র ব্যতিক্রমী শিরার নাম কি, যেটা কার্বন ডাই অক্সাইড এই অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, তার নাম ফুসফুসীয় শিরা। এবার একমাত্র ব্যতিক্রমী ধমনীর নাম যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, সেটা ফুসফুসীয় ধমনী। এই দুটো মনে রাখতে হবে, এগুলো ব্যতিক্রম হয়ে গেল। বল এখানকার নিচে তুমি এখানে পুরো দ্বিপত্রী যেটা গেছে ওটা তো কিন্তু নালীটা এত বড় হয়ে গেল। এবার ছবিটা আমি তো জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য এঁকেছি, তাই না? যখন তোমরা ক্লাস 6 এ একটা সুন্দর ছবি এঁকে বুঝিয়েছিলাম। হ্যাঁ অনেক টাইম লেগেছে। আচ্ছা এবার দিকে চলে আসি। এবার শোনো, তাহলে এখন রক্ত কোথায় এসছে, বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে নিশ্চয়ই একটা কপাটিকা থাকবে। কেমন কপাটিকা আছে, ত্রিপত্রক, যদিও তোমাদের বইতে এগুলোর নাম আলাদা আলাদা নাম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বাম নিলয়ে এবার রক্ত চলে এলো। এবার একটা কথা বলো তো, বাম নিলয়ের কাজ কি হবে, বাম নিলয় রক্ত ফুলে যাবে একদম, ফুলে গিয়ে এত জোরে পাম্প করবে যাতে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা সারা শরীরে কটা অংশ হবে, উপরের অংশ নিচের অংশ, তাই না? তাহলে এইখানে নিশ্চয়ই একটা পাইপ থাকবে, সেখানে আবার সেই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকবে বা দ্বিপত্র কপাটিকা থাকবে, সেখানে কি হবে, রক্ত চলে যাবে কোথায়, এই শিরাগুলো, এই ধমনীগুলো দিয়ে উপরের দিকে, মানে আমাদের হাতে আর মাথায়। আর নিচের দিকে একটা পাইপ লাইন থাকবে, যেটা হচ্ছে এইটা, এই যে এটা ঘুরে গিয়েছে দেখতে পাচ্ছ, ঘুরে নিচের দিকে আসবে, এখান দিয়ে ঘুরে এটা নিচের দিকে আসে, এইখান দিয়ে নিচে চলে যায়। মানে ওটা এই সাইড দিয়ে উঠে আবার ঘুরে হ্যাঁ হ্যাঁ, এটা এই সাইড দিয়ে ঘুরে এদিকে আসে, আর মাথার উপরে 3টে সরু সরু পাইপ চলেছে। আচ্ছা তাহলে ঘুরে যে নিচের দিকে এলো, এটা মোটা পাইপ, যেহেতু হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে নাম ধমনী, তাহলে মোটা বলে নাম মহা। যেটা নিচের দিকে যাচ্ছে নিম্ন মহাধমনী, যেটা উপরের দিকে আছে ঊর্ধ্ব মহাধমনী। বুঝে গেল? এবার একটা কথা বলতো স্যার, রক্ত কখনো এই পাইপ লাইনের বাইরে লিকেজ হচ্ছে না? তাহলে একটা বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে আছে কি, আর বাকি কোনো, হ্যাঁ বাকি সব রক্ত বাহের মধ্যে, যে শিরা বলা যাবে না, সবই রক্ত বাহের মধ্যে আছে। হ্যাঁ আলাদা কোথাও নেই, ঠিক। রক্ত তৈরি হয়ে আমাদের অস্থি মজ্জায়, পায়ের হাড়ের মধ্যে দেখবে যে ওই মুরগির হাড় চিবিয়ে লাল লাল কিছু বেরোয় না, ওগুলো হচ্ছে অস্থি মজ্জা, ওর মধ্যে রক্ত তৈরি হয়। তুমি তো খাও, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি যে মানব দেহে রক্তের জলের ব্যবহার। আচ্ছা মানব দেহে যে রক্ত থাকে, রক্তটা চায়ের মতো হয়, চা। চা কে কে বানিয়েছে ছেলেদের মধ্যে, আর মেয়েদের মধ্যে চা কে কে বানিয়েছে আজ পর্যন্ত, সবাই চা বানিয়েছে। চা বানিয়েছো? আচ্ছা চায়ের মধ্যে কি দিতে হয় বলো, সবার প্রথমে কি দিতে হয়, জল। ছেলেদের চা অনেক ধরনের হয়, ওটা বাদ দাও, মানে আমি মানে হ্যাঁ মশলা চা, হার্বাল টি ওইসব বলছি, আমি ওটাই আসি। তুমি বলো, জল দেওয়া হয়, জলের মধ্যে চিনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ধরনের চাল ওহো ঠিক আছে, ঠিক 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 ঠিক। আচ্ছা এবার শোনো, এই যে
আচ্ছা, তার মানে চাকে যদি আমরা ফিল্টার পেপারে ফিল্টার করি, তাহলে চায়ের মধ্যে থাকা পদার্থগুলো আটকে যাবে আর জল পড়ে থাকবে না। তার মানে রক্তকেও তাই। রক্তকে আদিত্য যদি ফিল্টার পেপারে নিই, মনে করো 100 ml রক্ত নিলাম, দিয়ে ফিল্টার পেপারে 100 ml, না বাজারে পাঠা রক্ত পাওয়া যায়, খাসি রক্ত। হ্যাঁ, পাঠা কে আছে এখানে? না না, এই দরকার নেই, দরকার নেই, থাক। এই কথা বলো না। তাহলে রক্তের মধ্যে মোটামুটি 95 থেকে 95% জলই থাকে, আর বাদ বাকি কি থাকে? রক্ত কণিকা। হয়েছে? আচ্ছা, আমাদের শরীরে দেহ তরলের কথা বলি, আমাদের শরীরে তরল পদার্থ, সবার প্রথমে আমাদের শরীরে তরল পদার্থের নাম কি হবে? আমাদের শরীরে জল তো সরাসরি প্রবাহিত, রক্ত। রক্তের পরে হবে কি? লসিকা। রক্তের পরে কি হবে? লসিকা। লসিকার পরে হচ্ছে ঘাম, আর তারপরে মূত্র। আচ্ছা, এরপরে না না না, আরেকটা মিস হয়ে গেল, এই আসছে আসছে, আরেকটা মিস হয়ে গেছে। হ্যাঁ, সিএসএফ। আমাদের মস্তিষ্কের পেছন দিক দিয়ে, মানে যে স্পাইনাল কর্ড আছে, মানে শিরদাঁড়া আছে, তার মাঝখানে কিন্তু ফাঁপা হয়। ওই ফাঁপার মধ্যে এক ধরনের তরল থাকে, যাকে বলে সাইনোভিয়াল তরল, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে তরল কত ধরনের পেলাম? ঠিক আছে, তাহলে এই চৌধুরী বলো, মানুষের শরীরের দেহ তরল নিয়ে যদি আলোচনা করি, মানুষের শরীরে কি কি দেহ তরল দেখা যেতে পারে বলো, দেখে দেখে বলবা। তাহলে বলো কি হলো? এই স্নিগ্ধা, স্নেহা বলো, আমাদের শরীরে কি কি ধরনের দেহ তরল আছে? এই পারবো না, চুপ থাকো, ও বলছে শোনো। হ্যাঁ, ওরা গল্প করুক, ওর কিছু করার নেই। কার? তোমার অসুবিধা হচ্ছে? ও, স্নেহা বলো, আমাদের শরীরে দেহ তরল কি কি আছে? এই 4বার করে এক কথা বলতে হয়, বলো। রক্ত, লসিকা, মূত্র, এই যে নাকে ঘাম হচ্ছে, ঘর্ম, হাড়, এইগুলো, এই 4টে কমন। রক্ত, লসিকা, মূত্র, ঘর্ম কমন। এরপরে কি হবে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর এটা কি? সাইনোভিয়াল তরল। হ্যাঁ, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হয়ে গেল। আর এটা কি? সাইনোভিয়াল তরল। আর কি হবে? আমাদের কোষের মধ্যে তরল আছে না, সেটাকে হলো কলাকোষীয় তরল আর আন্তঃকোষীয় তরল। ঠিক আছে, কলাকোষীয় তরল, আন্তঃকোষীয় তরল। কলাকোষের তরলটা একটা কোষ থেকে অন্য কোষে যায়। নেক্সট। আচ্ছা, এদের অবস্থান আর কাজগুলো আমি একটু বলে দিই। রক্ত কোথায় থাকে? আবার বলেছি, আবার কবার বলবো। রক্ত বাহ আর হৃৎপিণ্ডের মধ্যে রক্ত থাকে। 2 নম্বর লসিকা, লসিকা থাকে হচ্ছে লসিকা বাহর মধ্যে। কোথায় থাকে? লসিকা বাহু। 3 নম্বর ঘাম, ঘাম কোথায় থাকে? ঘর্মগ্রন্থি। 4 মূত্র। আচ্ছা আচ্ছা, মূত্রের একটু স্ট্রাকচারটা বলি। দেখো, আমাদের শরীরে বৃক্ক আছে, সিম বীজের মতো দুটো, কিডনি দুটো আছে না, যেটা একটা বেঁচে দিলে লোক আইফোন কেনে। এবার শোনো, কিডনি থেকে দুটো সরু সরু পাইপলাইন বের হয়, এবং সেটা গিয়ে থামে কোথায়? ত্রিভুজাকৃতির একটা অংশ আছে, যেখানে অনেক সময় জ্বালা জ্বালা করে, অনেক সময় মূত্র না গেলে, এটা বাথরুমে না গেলে, সেটাকে বলে কি? কি বলে সেটাকে? মূত্রাশয়। তাহলে বৃক্কতে মূত্র তৈরি হচ্ছে, কিন্তু বৃক্কর মধ্যে মূত্র স্টোর জমা হয় না, জমা থাকে এই গভীনির মধ্যে। আর কোথায় থাকে? মূত্রাশয়ের মধ্যে। ঠিক আছে। দাদা, তুমি এটা বলো, আমাদের শরীরে এই যে এরকম বৃক্ক, সমস্ত এগুলোর মধ্যে কোনটা যেটা একবার কেটে নিলো সেটা আবার বৃদ্ধি পেয়ে যায়? যকৃৎ। সেটা না না, ওই সে বলে না যে অনেক সময় পাঠার যকৃৎ কেটে হ্যাঁ, যকৃতের ইংরেজি কি কে পারবে? লিভার। আচ্ছা, এবার চলে যাই। আচ্ছা, একটু আগে বললাম, তুমি বলবা, তুমি খুব দাঁত বার করেছো, তুমি বলবা। সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস, এটা কোথায় থাকে? চুপ, মাথায় থাকে? মাথায় থাকে না? না, বলো। মেরুদণ্ডের ভেতরে যে ফাঁকা অংশ থাকে তার মধ্যে থাকে। আচ্ছা, এবার চলে যাই সাইনোভিয়াল তরল। আচ্ছা আচ্ছা, খাসির মাংস খেয়েছো না? কিনতে গেছো কোনোদিন?
আমি অনেকদিন খাইনি, খাসি করাটা ভালো লাগে না। এই শোনো, খাসির মাংস যদি কিনতে যাও দেখবে যে যখন এই ঘাড়ের মাংস, ঘাড়ের হাড়টা কাটে, এই যে মানে স্পাইনাল কর্ড যখন কাটে দেখবো মাঝখানে চেরে না, দেখবে যে চেরার সময় ওখান থেকে জল রস রস বেরোয়। দেখোনি কোনোদিন? আমি একদিনকে দেখছিলাম। রক্ত না, যখন শির দ্বারাটাকে আর্ধেক করে দেখবো যে দুটো খাসির দুটো অংশ এদিক ওদিক ঝুলিয়ে রাখে না, শির দ্বারা বরাবর আলাদা করে, তখন ওইখানে দেখা যায় কি যখন কাটছে আস্তে আস্তে কি বেরোচ্ছে, জেলি জেলি মতো তরল পদার্থ বেরোচ্ছে, সে হচ্ছে সিএসএফ। আচ্ছা আচ্ছা, আমি একদিন দেখেছিলাম এই আমার খুব আচ্ছা, এবার চলে আসি সাইনোভিয়াল তরল। শুনে নাও, সাইনোভিয়াল তরলটা তোমরা জানো, কার কার হাড়ের সমস্যা আছে, মানে এরম নাড়াচাড়া করে কুচকুচ করে আওয়াজ হয়, মাঝে মাঝে হয় না? ব্যাপারটা হচ্ছে ভালো, এই যে কবজা, এই শোনো শোনো, এই যে এই যে কবজাগুলো আছে না, কবজা অনেকদিন ধরে তেল না দিলে কি হয়েছে, জং পড়ে যায় না? তাহলে কবজার ওই তেলটাই হচ্ছে সাইনোভিয়াল তরল। মানে আমাদের যে হাতের যে হাড়ের জয়েন্ট, এখানে হাড় এখানে হাড় এখানে জয়েন্ট না, এই যে হাড় যে নাড়াচ্ছি, তাহলে এখানে নাড়ানোর জন্য কি আছে, এখানে এক ধরনের ফ্লুইড আছে, তরল আছে, এটাকে কি বলা হয়, সাইনোভিয়াল তরল। আচ্ছা, এবার চলে আসি যে কলাকোষীয় তরল। আচ্ছা, কলাকোষ মানে কোষের মধ্যে থাকে, আর কোষান্তর তরল মানে কি দুটি কোষের মাঝের আন্তঃকোষীয় স্থানে অবস্থান করে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি রক্ত। হ্যাঁ, কি হয়েছে? ট্রিপল ও পজিটিভ। আচ্ছা, একটা কথা যেটা আজকে পড়ানো হয়নি, দাঁড়াও দাঁড়াও, মুক্ত সংবন্ধে পড়ানোর কথা ছিল, আসল রক্ত গেল কোথায়? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ, এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে না, কিন্তু আরশোলাতে হিমোগ্লোবিন থাকে না, সেখানে কি থাকে? আচ্ছা আচ্ছা, আরশোলাকে চেপটে দেবে, দেখবে রক্তে সাদা কালারের, হ্যাঁ সাদা কালারের রক্ত হয়, সেটাকে কি বলা হয় বলো তো? হিমোলিম্ফ। কি বলা হয়? হিমোলিম্ফ। মেয়েরা ফেলে দেয় নাকি, মেরে ফেলে দেয়? ওকে বলো, মানুষের রক্ত লাল হয় কেন বলো, তুই পারবা তো? লোহিত রক্ত লাল কেন হয়? হিমোগ্লোবিন কেন লাল হয়? কারণ হিমোগ্লোবিনের মধ্যে না 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 লোহা থাকে, আয়রন থাকে, লোহায় জং পড়ে গেলে লাল হয়ে যায়। হ্যাঁ, সে তো সাদা হয়, মানে বর্ণহীন হয়, বর্ণহীন। আচ্ছা, এই শোনো, রক্তের উপাদান, রক্তের উপাদান, রক্তে মোট উপাদান থাকে মাত্র 3টে। সবার প্রথমে রক্তের প্লাজমা মানে রক্তের তরল অংশ। ঘড়ি দেখছো অতবার, কখন ছুটি হবে তাই না, সামনে পরীক্ষা, শেষ করতে হবে। আচ্ছা, রক্তরস, দেখবে যে শরীরে কোনো অংশ কেটে গেলে বা ছলে গেলে সেখান থেকে হালকা হালকা হলুদ কালারের জল বেরোয় বা তরল পদার্থ বেরোয়, সেটা বলে রক্তের প্লাজমা। কি বলা হয়? রক্তের প্লাজমা। আচ্ছা, প্লাজমার পরে কি থাকবে? রক্তকোষ। এই রক্তকোষ কত ধরনের হয়? এটাও বলে দিলাম, 3 ধরনের। অনুচক্রিকা, প্লেটলেট। আচ্ছা ঠিক আছে, তাহলে রক্তের উপাদান কটা হলো? 2টো, একটা হচ্ছে রক্তরস, একটা রক্ত কণিকা, হয়ে গেল। আচ্ছা, রক্তরস বা প্লাজমার অনেকগুলো অংশ আছে, রক্তরসের মধ্যেও অনেকগুলো অংশ আছে। আচ্ছা, যেমন রক্তরসের মধ্যে 2টো উপাদান থাকবে, একটা তরল একটা কঠিন, হয়েছে? তরলের মধ্যে জল থাকবে, তরলের মধ্যে জল, আর কঠিনের মধ্যে বিভিন্ন খনিজ উপাদান থাকতে পারে। ঠিক আছে, রক্তরসের মধ্যে জল থাকবে আর খনিজ উপাদান থাকবে। ঠিক আছে, নেক্সট। এবার চলে আসি যে রক্তরস এর মধ্যে, রক্তরস জমাট বেঁধে যায় না, তার রক্তরসের মধ্যে প্রোটিন আছে কি নেই? আছে। তাহলে রক্তের জৈব উপাদানের মধ্যে 3 ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে প্রোটিন, একটা প্রোটিন বিহীন, একটা অন্যান্য। তাহলে প্রোটিনের মধ্যে কি থাকবে? অন্যান্য বলতে সেটা বলবো তো। আচ্ছা, অন্যান্যর মধ্যে না, প্রোটিনে আসি। ডিমের সাদা অংশ নাম শুনেছো, সেটা প্রোটিন না ফ্যাট? সেখানে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন। কি থাকে? আর রক্তের ওই যে সিরাম, যেটাকে প্লাজমা বলছে, সেখানেও কি থাকে? অ্যালবুমিন থাকে। নেক্সট, হ্যাঁ, কুসুম লেসিথিন আর লিপিড থাকে। আচ্ছা, এরপরে চলে আসি প্রোটিন বিহীন, এই কথা না,
রক্তের মধ্যে প্রোটিন বিহীন কি কি থাকতে পারে? রক্তের মধ্যে প্রোটিন বিহীন কি কি থাকবে? ইউরিয়া, অ্যামোনিয়া, আর ওটা অন্যান্যর মধ্যে পড়বো। হ্যাঁ, ইউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে তোমাদের বইতে একটা মিস, আচ্ছা আরেকটা, রক্তরস। রক্তরস ক্ষারীয় হয় না অ্যাসিডিক হয়? ক্ষারীয়। আগের দিন বলেছি আমাদের শরীর পুরোটাই কেমন হবে? ক্ষারীয়, অ্যাসিডিক হবে না একদমই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একমাত্র পাকস্থলী অ্যাসিডিক। আচ্ছা, রক্ত কণিকা ক ধরনের হয়? 3বার বললাম। কি কি বলতো? আর শ্বেত রক্ত কণিকা হয়ে গেল। আচ্ছা, লোহিত রক্ত কণিকা তৈরি হয় কোথা থেকে? কোথা থেকে? হ্যাঁ, না না, চ্যাপ্টার শেষ করার মতো সামর্থ্য আমার নেই, অনেক বড় চ্যাপ্টার। এই রক্ত কোথা থেকে তৈরি হয় কে পারবে? মজ্জা, মজ্জা, অস্থি মজ্জা, অস্থি মজ্জা, ঠিক। আচ্ছা, লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে? লোহিত রক্ত কণিকা 4 মাস বা 120 দিন বাঁচে। হ্যাঁ, এই যে ব্যাপারটা না, তোমরা এরকম ভাবো না যে আমাদের শরীরে না একটা ব্যাচের লোহিত রক্ত কণিকা আছে, এরকম না। লোহিত রক্ত কণিকা অটোমেটিক অল টাইম তৈরি হচ্ছে, অল টাইম নষ্ট হচ্ছে, হচ্ছে হচ্ছে একদম। আচ্ছা, চলেছি কোষীয় বৈশিষ্ট্য। লোহিত রক্ত কণিকার উপরে একটা পর্দা থাকে, সেটা কি দিয়ে তৈরি হবে? পর্দাটা প্রোটিন আর লিপিড দিয়ে, তাই এটাকে বলে কি? লাইপোপ্রোটিন। কি বলা হয়? লাইপোপ্রোটিন। তার মধ্যে কোন প্রোটিন থাকে, মানে লোহিত রক্তকণিকার মধ্যে কোন প্রোটিন থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? লৌহ ঘটিত রঞ্জক দিয়ে তৈরি হয়, ঠিক। আচ্ছা, এর কাজ কি? অক্সিজেনকে বয়ে নিয়ে যাওয়া, ঠিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো পোড়ানো ফেলা কিছুই হচ্ছে না, আমাদের শরীর থেকে পদার্থ বহিষ্করণের দুটো রাস্তা আছে, সেইখান দিয়ে ওগুলো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বেরিয়েছে। আচ্ছা, তাতে ওটা তো কোশ্চেনটা খারাপ করো না। দেখো, লোহিত রক্তকণিকায় পড়াচ্ছিলাম, এই কথা না, লোহিত রক্তকণিকার মানে লোহিত রক্তকণিকায় যদি উপর থেকে মানে কাটা যায় বোতামের মতো দেখতে হয়, তাই মানে দুপাশ চাপা, দুই দিকে ফোলা। আচ্ছা, লোহিত রক্তকণিকা এই যে আউটার খোলক যেটা হয় সেটা প্রোটিন নির্মিত হয় না, তাহলে লোহিত রক্তকণিকা যে মরে যাবে সেই প্রোটিনটাকে কি করা হবে? ভেঙে ফেলা হবে এবং আমাদের শরীরে কাজে লাগানো হবে। তার মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটাও কিন্তু আমাদের শরীরে কাজে লাগবে, মানে ওইটা থেকে নতুন আবার লোহিত রক্তকণিকা তৈরি হবে। আচ্ছা, এরপরে বলতো, রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তাহলে আমাদের শ্বাস নিতে সুবিধা হবে না কষ্ট হবে? কষ্ট হবে। আচ্ছা, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার দানাদার অংশ যদি লোহিত রক্তকণিকার পরিমাণ সংখ্যা কমে যায় তাহলে রক্ত পাতলা হবে নাকি গাঢ় হবে? পাতলা হয়ে যাবে। তার মানে কি? লোহিত রক্তকণিকা রক্তের সান্দ্রতাও বজায় রাখে। নেক্সট, হ্যাঁ, সব দিকেই ঝামেলা আছে। এবার চলেছে শ্বেত রক্তকোষ বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা প্রথমত তৈরি হয় কোথা থেকে? দুটো জায়গা থেকে হয়, একটা হচ্ছে অস্থিমজ্জা থেকে হয়, একটা হচ্ছে প্লীহা। কোথায় তৈরি হয়? প্লীহা থেকে। হ্যাঁ, নতুন। আরেকটা হচ্ছে লসিকা গ্রন্থি থেকে তৈরি হয়। প্লীহা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, পড়েছো আগে। এবার চলেছে আয়ুষ্কাল। আচ্ছা, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল খুব কম হয়, কেন বলো তো? দেখো, শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের শরীরে প্রবেশ করা বিভিন্ন জীবাণুকে মেরে ফেলা। শ্বেত রক্তকণিকা কোন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? ছোটবেলায় পড়েছিলাম, বলেছিলাম যে এইটা ব্যাকটেরিয়া আর এটা শ্বেত রক্তকণিকা, এর নির্দিষ্ট আকার নেই, যে দেখে ব্যাকটেরিয়া খপ করে চেপে ধরে। এর নাম কি? ফ্যাগোসাইটোসিস। পদ্ধতির নাম ফ্যাগোসাইটোসিস। এর বাংলা বাংলা আমারও মনে নেই, বাংলা আরো ভয়ানক, ঠিক আছে। আচ্ছা, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে কি, মনে করো একটা শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা, প্লীহা আর লসিকা গ্রন্থি থেকে তৈরি হলো। এবার তখনই তোমার শরীরে মনে করো হাঁচি কাশি শুরু হলো, তাহলে হাঁচি কাশি কিসের জন্য হয়? কোন জীবাণু? হাঁচি কাশি, এগুলো কিন্তু এরম বললে হবে না, তোমার পড়াশোনা করে এসো, ভেবেচিন্তে উত্তর দেওয়া। হাঁচি কাশি কিসের জন্য হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। মাথা খাটিয়ে উত্তর দেবে, ঠিক। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে রক্তের মধ্যে থাকছে
শ্বেত রক্তকণিকা কি চাইবে? তাদেরকে মেরে ফেলতে। এখন মনে করো শ্বেত রক্তকণিকা টাটকা টাটকা তৈরি হয়েছে, ও এসে যদি সামনে দেখে এই তো পেয়েছি ভাইরাস, তাহলে কি উপর দাঁড়িয়ে থাকবে? ও তো মেরে ফেলবে না। এই জন্য শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কম হয়, 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। দাদা মরে যায়। হ্যাঁ, শহীদ হয়ে যায়। ঠিক। দাদা সেগুলোকে ডেট করে এগুলো আবার কাঁচালো লেগে যায়, এগুলো ওই যে ফোড়া, সেই হিসেবে বেরিয়ে যায়। আরো তাছাড়াও তো অংশ আছে দুটো, জানোই। ঠিক। আচ্ছা, এবার চলে যে কোষীয় বৈশিষ্ট্য। আচ্ছা, এই শ্বেত রক্তকণিকা অনেক ধরনের হয়। শ্বেত রক্তকণিকা অনেক ধরনের হয়। ওখানে তো সে রক্তকণিকা ছিল। হ্যাঁ, সেটা গেছে, তো মনেই নেই। আমার মনে আছে এই পাশে একটা হয়েছিল 2 বছর আগে। পরের বার তো একটা ছুরিয়ে না মেরে ফেলি দাদা। ফোড়ার পাতা ছিল না? দাদা মরিনি সিক্সে। কে? আমাকে মেরে ফেলবা? বাহ। তো মরিনি ছুরিটা মেরে ফেলি। ও, তুমি তো সেই করোনা ভাইরাসকে বন্দুক দিয়ে মারার মতো কথা বলছো। আচ্ছা, এই শোনো, শ্বেত রক্তকণিকা ক ধরনের হয়? শোনো, শ্বেত রক্তকণিকা সবার প্রথমে 2 ধরনের হয়, একটা হচ্ছে দানা বিশিষ্ট, একটা হচ্ছে দানা বিহীন। শ্বেত রক্তকণিকা ক ধরনের হলো? একটা দানা বিশিষ্ট, একটা দানা বিহীন। বলছে যে দানাবিহীন শ্বেত রক্তকণিকা 2 ধরনের হয়, দানাযুক্ত, দানাবিহীন। এবার এই দানাযুক্ত যারা, আচ্ছা দানাবিহীন আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে মনোসাইট, মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, তোমরা এই লিম্ফোসাইট নামটা শ্বেত রক্তকণিকার ইংরেজি নাম অনুসারে জানো। শ্বেত রক্তকণিকার আরেকটা নাম কি? লিম্ফোসাইট। না, জ্বালাতন করো, খুব ভালো। এরপরে দানাযুক্ত শ্বেত রক্তকণিকা 3 ধরনের হয়, একটা হচ্ছে নিউট্রোফিল, আর দুটো হচ্ছে ইওসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। আচ্ছা, এবার একটা জিনিস বুঝবা, শ্বেত রক্তকণিকা তাহলে হিসাব মতো প্রথমত ক ধরনের পেলাম? 2 ধরনের, একটা হচ্ছে দানাযুক্ত, একটা দানা বিহীন। মনে হচ্ছে একটু ভুল লিখলাম, হ্যাঁ এটা দানা বিহীন হবে। ওই দেখ ছোট ডাইনোসর চার পায়ে দাঁড়িয়ে আছে, একটা বিরাট কালি ধরবো হ্যাঁ, ডাইনোসর। ও তো জালের বাইরে আছে, আমরা ভেতরে, ও দেখছে কতগুলো এখানে চিড়িয়াখানায় এসে দেখতে। এই তো জালের মধ্যে চিড়িয়াখানা আছে। না না, আমি রিং মাস্টার। বলে ফেলে দে না, না থাক। আচ্ছা, এরপরে শোনো, শ্বেত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? অস্থিমজ্জা, প্লিয়া, আর লসিকা গ্রন্থি। কদিন বাঁচে? 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা 2 ধরনের হয়, একটা হচ্ছে দানাবিহীন, একটা হচ্ছে দানা যুক্ত। হয়ে গেল। আচ্ছা, দানাবিহীন 2 ধরনের হয়, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। আর দানাযুক্ত 3 ধরনের হয়, আচ্ছা একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইওসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। আচ্ছা, ভালো করে দেখো তো এই নামের মধ্যে কোনো মিল আছে কিনা? সাইট, হ্যাঁ, আর এটা হচ্ছে ফিল, নিউট্রো, হ্যাঁ ও ফিল, ঠিক বুঝতে পেরেছো? তাহলে যখনই ফিল থাকবে তখন বুঝে নেবে সেটা দানা যুক্ত, আর যখন ইট থাকবে তখন দানা বিহীন। ইট ছুঁড়ে মারবে। আচ্ছা, এবার এদের প্রত্যেকের কাজ আছে, কাজগুলো মুখস্থ রাখবে। এই শোনো ভালো করে, তোমাদের যদি কোশ্চেনে দেয় যে শ্বেত রক্তকণিকার কাজ কি, আর তোমরা যদি লিখেছো শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, তাহলে ম্যাডাম নাম্বার কেটে দিয়ে তোমাকে ধ্বংস করে দেবে। সুতরাং একদম না, তোমাকে পরিষ্কার করে কণিকার নাম উল্লেখ করে বলতে হবে। এ বলতে হবে যে মনোসাইট, মনোসাইট মানে এইটা মনোসাইট, এবং নিউট্রোফিল। দেখো এই জন্য দুটোকে উপরে উপরে রেখেছি। মনোসাইট এবং নিউট্রোফিল এরা কি করে? জীবাণু ধ্বংস করে। কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস, এত বড় নাম মনে রাখতে হবে। ফ্যাগোসাইটোসিস, তাই না?
লোকে বিদেশি বিটিএস কোম্পানির নাম মনে ফেলছে, তুমি এটুকুনি পারবা না? না না, বিমল টয়লেট সার্ভিস। এর অনেক নাম দিয়েছে। কেউ বলছে বিমল, কেউ বলছে বিনোদ টয়লেট সার্ভিস, কেউ বলছে কে বলছে, কে বলছে বিষ্ণুপুর। আচ্ছা কঙ্কনা, এইদিকে দেখো। আচ্ছা এরপরে, এই কথা না, এই আস্তে আস্তে আস্তে, এবার শোনো, এই যে মনে করো আমাদের শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, যেমন করোনা। তাহলে করোনাকে কি আমাদের শরীরে মনোসাইট আর নিউট্রোফিল মারতে পেরেছিল? পারেনি মারতে। কিন্তু সবার প্রথমে ক্ষমতা কম ছিল, তখন কি কাজ ছিল? সে প্রতিরোধ গড়ে তোলা। প্রতিরোধ কিসের সাহায্যে গড়ে তোলে? অ্যান্টিবডি প্রস্তুত করে। তাহলে অ্যান্টিবডি প্রস্তুত করে হচ্ছে আমাদের লিম্ফোসাইট। অ্যান্টিবডি কে প্রস্তুত করে? লিম্ফোসাইট। আচ্ছা এদিকে বেসোফিল, ভালো করে শোনো, বেসোফিলের একটা বিরাট গুরুত্ব আছে। দেখবা যে আমাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত বেরিয়ে আছে, আর রক্ত বেরিয়ে এলে জমাট বেঁধে যায় না? কিন্তু রক্ত বাইরের মধ্যে কি রক্ত জমাট বাঁধে? বাঁধে না। তাহলে কেন বাঁধে না? এই বেসোফিল থেকে এক ধরনের পদার্থ খরিত হয়, যার নাম হেপারিন। যার নাম হেপারিন। হেপারিন রক্তকে তরল থাকতে সাহায্য করে। শুনেছো? হেপারিন রক্ত তঞ্চনে বাধা প্রদান করে, ঠিক। আচ্ছা এরপরে, এবার তাহলে ইওসিনোফিলের কাজ কি? অ্যালার্জি হয় না শরীরে? অ্যালার্জি, কেউ ডিম খেলো, কেউ ঝিঙো খেলো, অ্যালার্জি চালু। তাহলে অ্যালার্জি হলে এই ইওসিনোফিল গুলো কি করে? অ্যালার্জির প্রতিরোধক হিসেবে কাজ করে। অ্যালার্জির প্রতিরোধক হিসেবে কাজ করে। রিভিশনে আসি। শ্বেত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? প্লিহা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। কদিন বাঁচে? এবার প্রকারভেদে আছে। শ্বেত রক্তকণিকা ক ধরনের হয়? দানাবিহীন, দানাযুক্ত। দানাবিহীন ক ধরনের হয়? মনোসাইট, লিম্ফোসাইট। দানাযুক্ত নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা জীবাণু ধ্বংস করে মনোসাইট আর নিউট্রোফিল কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস। হয়ে গেল। আচ্ছা এরপরে প্রতিরোধ বা অ্যান্টিবডি গড়ে তোলে কে? লিম্ফোসাইট। অ্যালার্জি প্রতিরোধ কে করে? ইওসিনোফিল। ইওসিনোফিল। আর হেপারিন ক্ষরণ কে করে? বেসোফিল। হয়ে গেল। ধন্যবাদ। এরপরে লাস্ট হচ্ছে অনুচক্রিকা মানে প্লেটলেট। অনুচক্রিকা মানে প্লেটলেট। প্লেটলেট কেমন বলতো? যে গরুর ঘুটে দেওয়ার মতো। আমি বলছি, ভয় পেও না। কঙ্কনা ঘুটে দিয়েছো কোনোদিন? ঘুটে ঘুটে দিয়েছো? বলছে না। গরু তুলে দিয়ালে। আচ্ছা শোনো, এই ঘুটে দে, এই আচ্ছা আচ্ছা এই শোনো, দেখবা যে আমাদের শরীর যখন কেটে যায়, ভালো করে শোনো শোনো, আমাদের শরীর যখন কেটে যায়, আদিত্য, আমাদের শরীর যদি কেটে যায় তাহলে একটা চেরার মতো অপশন হয়েছে এরকম, তাই না? তাহলে মনে করো দেওয়ালে ফাটল আছে, দেওয়ালে ফাটল আছে, তখন ঘুটে দিই, দেখবা যখন দেওয়ালে সরু সরু ফাটল থাকে, আমি খুব ভালো করে দেখেছি, গোবর নেয় থপ করে মারে, এখানে একটা গোল হয়ে যায়, পরের বার আর ফাটল বুঝে যায় না, ঘুটে পড়ে যাওয়ার পরে কিন্তু ফাটল আর দেখা যায় না, হয়েছে? তাহলে আমাদের শরীর যখন কেটে যায়, চিড়ে যায় না, তাই চিড়ে দিয়ে রক্ত বেরোতে থাকে, চিড়ে দিয়ে মানে চেরা জায়গা দিয়ে রক্ত বেরোতে থাকে, চেরা জায়গাতে কি হয়? রক্ত বেরোতে থাকে। আচ্ছা তোমাদের বইতে একটা জিনিস লেখা আছে, লেখা আছে, ঠিক, আমাদের শরীরে যখন কেটে যায় কোথাও, সেখানে সম্ভবত জাল তৈরি হয়। কি তৈরি হয়? জাল। সেগুলোকে বলা হচ্ছে কি থ্রম্বিন এবং প্রোথ্রম্বিন। আচ্ছা কি বলা হচ্ছে? থ্রম্বিন আর প্রোথ্রম্বিন। ওরা আগে জাল তৈরি করে। আর অনুচক্রিকা গুলো কেমন হয়? প্লেটের মতো হয়। কেমন হয়? প্লেটের মতো। তাহলে রক্ত যখন বেরোচ্ছে, অনুচক্রিকাও বেরোচ্ছে। অনুচক্রিকা কি হয়? সে জালের মধ্যে আটকে যায়, আর যেই আটকে যায় নিজেদের মধ্যে একটা শিল্ড বা একটা আস্তরণ গঠন করে, যার জন্য শরীরের ভেতর থেকে আর রক্ত বাইরে আসতে পারে না। হয়ে গেল। তাহলে অনুচক্রিকা তৈরি হচ্ছে কোথায়? লাল অস্থিমজ্জায়। লাল অস্থিমজ্জায়। অস্থিমজ্জা এই জন্য গুরুত্বপূর্ণ, দেখবো যে হাড়টার ভেঙে চুরে গেলে মানুষের শরীর খুব দুর্বল হয়ে যায়। আচ্ছা এরপর চলে আসি আয়ুষ্কাল। আচ্ছা আয়ুষ্কালে বেশি দিন বাঁচে না, 8 থেকে 9 দিন। 8 থেকে 9 দিন। কোষীয় গঠন এর লাইপোপ্রোটিন দিয়ে তৈরি হয়, ভেতরে নিউক্লিয়াস থাকে না। তাহলে একটা নিউক্লিয়াসবিহীন কোষের নাম কি হবে? অনুচক্রিকা। আরেকটা হবে কি? লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে। ফোন চুমকি। হ্যালো,
এই আর 5 মিনিট হয়ে গেছে আর। হ্যাঁ কাটিনি ফোন এখনো। তোমার আব্বা তোমার বাবা। এই শোনো, রক্ত ক্ষরণের সময় আমাদের শরীরে অনেকগুলো কাজকর্ম হয় যেগুলো অনুচক্রিকা নিয়ন্ত্রণ করে। রক্ত ক্ষরণ যদি হয় আমাদের শরীরের প্রধান কাজ কি হবে? রক্ত তঞ্চন করা, তাই তো? সেই কাজ পুরো সামলায় কে? অনুচক্রিকা। রক্তক্ষরণের সময় অনুচক্রিয়া থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে প্রথমব্রিনকে থ্রম্বিনে পরিণত করে দেয়। 2 নাম্বার, অনুচক্রিকা রক্তজালিকা ক্ষতিগ্রস্ত অন্ত আবরণীর গায়ে এঁটে গিয়ে মেরামতির কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এবার একটা পার্থক্য মুখস্থ রাখতে হবে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর শ্বেত রক্তকণিকার মধ্যে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা যখন কাকে বলে লিখবা, শুনে নাও। শ্বেত রক্তকণিকা যখন কাকে বলে লিখবা, একটা গোল্লা এঁকে একটু চেষ্টা করবা যে ভেতরে কিছু এই নিউক্লিয়াস মতো এঁকে দেওয়া, যাতে কি হয় তোমার লেখাটা একটু হাইলাইট হয়, হ্যাঁ, যে কাকে বলে সঙ্গে ছবি দিয়েছে, মানে গুড বয় ছেলে, বুঝে গেল? মেয়েদের বলা হবে কি? গুড গার্ল। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত পড়া। যারা যারা বই এনেছো দাগিয়ে নাও, আর যারা খাতা এনেছো খাতায় লিখে নাও। হ্যাঁ, ওটাই বলবো। ঠিক খাতা বানুনি, তাড়াতাড়ি করবো। শোনো, সংবহন থেকে পেজ নাম্বার 85 থেকে রক্ত শেষ পর্যন্ত, পেজ নাম্বার 85 থেকে পেজ নাম্বার 91। এবার প্রশ্ন তোমাদের কোশ্চেন বই থেকে পেজ নাম্বার সাথে দেখে নেবো। ওয়েট করো। তোমরা যেহেতু টাকা পয়সার খোটা দাও না, এগুলো খারাপ লাগে, জানো তো? কি দরকার বলার, তাই না? কোশ্চেন নাম্বার 360 থেকে 360 থেকে ও তাই 61 থেকে, হ্যাঁ তাহলে 361, হ্যাঁ হ্যাঁ 360 হয়ে গেছে, ও জানেই না। 465 পর্যন্ত, মাত্র 104 খানা কোশ্চেন। আচ্ছা, এর মধ্যে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন। কে মরবে? তুমি? আচ্ছা, আজকের মতো তাহলে ছুটি। আপনারা আসতে পারেন। আগামী ক্লাসে অবশ্যই জীবন বিজ্ঞান বই আনবেন আর অঙ্কের ইনস্ট্রুমেন্ট আনবেন। হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের প্রজেক্ট আছে প্রজেক্টে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে নেবা, কিন্তু বন্ধুর থেকে আজকে যে দাঁড়াবে তাকে দেবো। আমি আর দ্বিতীয়